আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ ৩ সেপ্টেম্বর ২০২৩। গত ৩১শে আগস্ট ২০২৩ রাত্রি ৯টা ৩০ মিনিটে আপনারা দেখেছিলেন একটা ডিবেট, আসাদ নূর নাস্তিকের সঙ্গে আমার একটা ডিবেট। দীর্ঘ ৩ ঘন্টা ধরে ডিবেটটা হয়েছিল। তো যাই হোক, আজকে আসাদ নূর ইনি আবার দ্বিতীয়বার চ্যালেঞ্জ করেছে একই টপিকে। অবাক হয়ে যাবেন, একই টপিকে দ্বিতীয়বার আজকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, দিয়ে ভাব নিতে যাচ্ছেন আবার। মানে একবারে হয়নি, দ্বিতীয়বার লাগবে। মনে রাখবেন, একজন ছাত্র একই ক্লাসে দুইবার কখন থাকে? যখন সে ফেল করে। এটা মানে সাধারণ উত্তর যে একজন ছাত্র কখন দুইবার একই ক্লাসে থাকে। ধর ক্লাস 8 বা ক্লাস 9-এ, ক্লাস 8 বা 9-এ একই ছাত্র দুইবার থাকছে কেন? কারণ সে ফেল করেছে। তো আসাদ নূর সাহেব তিনি একই বিষয়ে আবার চ্যালেঞ্জ করেছেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, ওইখান থেকে। তো চলুন আমি সম্পূর্ণ তার ফেসবুক পোস্ট থেকে তিনি কিছু মিথ্যাচার করেছেন আমাদের ডিবেটটাকে নিয়ে, এবং কিছু মায়া কান্না দেখিয়েছেন, কিছু পাগলামি করেছেন এবং কিছু ছ্যাচরামি করেছেন বাংলা ভাষায়। সেগুলো সবগুলো আপনাদের সামনে দেখবো এবং আপনারা দেখেন। এবং আমি 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 বিলকুল আমি একদম বলছি যে আপনারা হাসবেন এবং খুবই হাসবেন, এটা নিঃসন্দেহে। মানে আসাদ নূর যে ডিবেটটা আমাদের সঙ্গে করেছিল ওটাই যথেষ্ট ছিল। মান সম্মান যতটুকু তার ছিল তো ছিল ডিবেটটার পরে, কিন্তু দ্বিতীয়বার একই বিষয়ে একই টপিকে চ্যালেঞ্জ করে মানে যতটুকু সম্মান ছিল ততটুকু লুঙ্গিটা তার খোসা টুকুস করে পড়ে গেছে, উলঙ্গ হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, এখানে বাবা আসতে, বাবা আস্তে আস্তে দাঁড়াও, আসবা, তুমি আসবা। তো যতটুকু তার মান সম্মান ছিল ততটুকু চলে গেছে। চলুন আজকে কি পাগলামি শুরু করেছে দেখেন, একটা একটা করে দেখাই। আমি স্লাইডটাকে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, আচ্ছা। আসাদ নূর আজকে আমাকে 7 জন মিলে চ্যালেঞ্জ করেছে। মানে টোটালে 7 জন আসাদ নূরের গ্রুপে থাকবে। আসাদ নূর 7 জন, আর আমি 1 জন বা 2 জন, আমি একা বা আমি আরেকজনকে সঙ্গে নিতে পারি। আর আসাদ নূর 7 জন মিলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে। চিন্তা করে দেখেন, মানে একজনও পারেননি, এখন 7 জনকে লাগবে আসাদ নূর আমার সঙ্গে ডিবেট করার জন্য। মানে এর চাইতে বড় মানে পরাজয় আর কিছু হতে পারে? বেচারা। চলেন, আরো আছে 7 জন, আমি প্রমাণ দিচ্ছি দেখেন। আসলে অন্য কিছু নয়, নাস্তিকদের পাড়াতে এখন আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, বুঝতে পারছেন? আসলে পাড়া বলাটা ঠিক না, বস্তি। নাস্তিকদের বস্তিতে এখন আগুন জ্বলছে দাও দাও করে। প্রমাণ পাবেন, চলেন, হাসবেন। চলুন এখানে। আসাদ নূর আজকে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছে, কি লিখছেন দেখেন। আরো একটি লাইভ বিতর্কে আমি করতে চাচ্ছি, যেখানে ওই একই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আমি যখন ভাবলাম যে চ্যালেঞ্জ করেছে, নিঃসন্দেহে মানে আসাদ নূর দ্বিতীয় অন্য কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছে। তো যখন পরবর্তী সময় দেখলাম যে না, দ্বিতীয় বিষয় নিয়ে একই বিষয়ে চ্যালেঞ্জ করেছে, তার অর্থ কি? শ্রোতা মন্ডলীরা কমেন্ট করে দেখে নেন বা কমেন্ট করে জানিয়ে দেন যে একই বিষয়ে একই ব্যক্তির সঙ্গে আবার ডিবেটে বসতে চাচ্ছে, এর অর্থ কি? মানে বেচারা পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে চলে এসেছে, কোশ্চেন পেয়েছে, সবাই কিছু লিখে লিখে উত্তর জমা দিয়ে এসেছে, তারা পাশ করে গেছে। আর বেচারা একজন ছিল লালুভুলু ব্যক্তি, যে 3 ঘন্টা তো সময় পেয়েছে, 3 ঘন্টা 11 মিনিট, কিন্তু সাদা খাতাটাকে জমা দিয়ে চলে এসেছে, বিপদে পড়ে গেছে। এখন কোশ্চেনটা পেয়ে গেছে, বাড়িতে নিয়ে চলে এসেছে, আর মাথায় হাত দিয়ে ভাবছে যে কি করলাম, সব ফাঁকা সাদা খাতা দিয়ে আসলাম। এখন বাড়িতে এসে কিছু শিক্ষকের কাছে গিয়েছে, কিছু ব্যক্তিদের কাছে গিয়েছে, গিয়ে উত্তরগুলো খাতাতে নতুন করে মুখস্থ করেছে, মানে যে কোশ্চেন গুলো এসছে। দিয়ে এখন বলছে, এবার স্যার আমাকে পরীক্ষাতে বসতে দেন, স্যার এবার পরীক্ষায় বসতে দেন, আমি পাশ করব। মানে একটা চান্স নেওয়ার চেষ্টা করছে বেচারা। চলুন একটা একটা করে যাই। আসাদ নূরের পাগলামি প্রথম পর্ব। কি বলছে দেখেন, তিনি আজকে বলছেন, মুমিনেরা খুব বলে যাচ্ছে জিতেছি, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি, ইসলাম জিন্দাবাদ। হ্যাঁ, এগুলো তারা আরো বেশি বেশি প্রচার করুক, আরো বেশি বেশি বলতে থাকুক। আমরা যা করেছি তার ফলাফল কি সেটি সময়ই বলে দেবে। এখন আমরা বলে দিলে তার সময়ের অপেক্ষা করা হবে না। ওদের মানে চিন্তার দৌড় দেখে হাসি পেলেও সেটা চেপে রাখতে হচ্ছে। হাসি চেপে রাখা দরকার নাই, পরাজয়ের হাসি সকলে দেখে নিয়েছে,
হাসি চেপে রাখার দরকার নেই। এ বাবা দাঁড়া রে বাবা, আস্তে আস্তে আসবে আসবে, এই ভিডিওটা আসবে, দেখাচ্ছি। বারবার কথা বলতে শুরু করে দিচ্ছে। আচ্ছা, তো এইখানে মানে উনি বলছেন যে উনি নাকি অনেক কিছু করে ফেলেছেন, এখন কিছু বুঝতে পারছেন, মুমিন এখন জিতে গেছে মনে করছে, আর কিছু কিছু কথা বলতে পেরেছে হয়তো বা মানুষের কাছে পৌঁছে গেছে। বেচারা বেচারা বেচারা, তুমি ভাইরাস ঢুকিয়েছিলে, ওই ভাইরাসটাকে আমরা এমন অ্যান্টিভাইরাস মেরে দিয়েছি যে করোনা এসে গোটা পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করে দিয়েছিল, গোটা বিশ্ব মিলে এমন ভাবে অ্যান্টিভাইরাস তৈরি করেছে, করোনা দৌড়তে দৌড়তে পালিয়ে গেছে। তোমার এই পরাজয়ের হাসি সকলে একবার দেখে নিয়েছে। এইসব কথা বলে মানুষকে আর হাসির পাত্র নিজেকে করো না বাবা, নিজেকে আর করো না। চলেন এরপরে কি উনি বলছে মুমিনকে খুব হাসছে। আসাদুল সাহেব স্বয়ং নিজেই ডিবেটের পরে কি কমেন্ট করেছে দেখেন। তিনি নিজেই বলছেন যে ধন্যবাদ প্রিয়, আমি হয়তো ভালো করতে পারিনি, তবে এটাই শেষ নয়। মানে একবার ফেল করেছি তো কি হয়েছে, ক্লাস 7-এ, পরের বছর দেখবো, আবার পড়বো ইতিহাস বই, আবার ভূগোলগুলো পড়বো। এর আগে দুটো শিক্ষক নিয়েছিলাম, টিউশনি পড়েছিলাম, এখন তো 20 জন আমার কাছে আছে, কোশ্চেন আউট হয়ে গেছে, এখন এগুলো পড়ে দ্বিতীয়বার হবো। মানে এটা বোঝাতে চাচ্ছে যে ধন্যবাদ প্রিয়, আমি হয়তো ভালো করতে পারিনি, তবে এটাই শেষ নয়। মানে আবার ওই ক্লাসে থাকতে চাচ্ছে বেচারা বেচারা। একজন বলেছেন, তারপরে অভিনন্দন দাস, কি দাস, সব এরাই তো দাদারাই তো তাকে মানে তুলেছে গাছে, মই নিয়ে পালিয়ে গেছে বেচারাকে। আচ্ছা, এরপরে কি বলছেন দেখেন। একজন তাদের নাস্তিক ফ্রেন্ড বলছে ওরা একটা স্লাইড নিয়ে কাজ করে, তাই রেফারেন্স দ্রুত দিয়ে দেয়, বিতর্কে যাওয়ার ফল ভালো হবে না, খুব সাবধান। মানে আসাদকে খুব সাবধানও করে দিয়েছে যে খবরদার ওদের কাছে আর পা দিও না, ঠিক আছে? হ্যাঁ, তবে যে কোশ্চেন আউট হয়ে গেছে ওইগুলো শুধু পড়ে পড়ে আবার ডিবেটে যাও ওই বিষয়ে। মানে একই ক্লাসে দুবার থাকতে যাচ্ছে। চলুন এরপরে কি বলছে একটা, বলছে টার্গেট অনুযায়ী প্রাথমিক বিজয়টি অর্জিত হয়েছে, আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করেছিলাম মুমিনরা নিজে এসে সেই সফলতায় দিয়ে গেছে, লক্ষ কোটি সাধারণ মানুষের কাছে আলোচনা পৌঁছে দিয়েছি। উনি বলতে যাচ্ছেন, মানে এখান থেকে বোঝানোর চেষ্টা করছেন যে উনি এসে আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিছু মিথ্যা কথা বলেছেন, মানে ওটাই যেগুলো ইসলামের সমালোচনা করতে পেরেছেন। এই যে প্রাথমিক মানে মানে প্রাথমিক যে বিজয়, মানে প্রাথমিক বিজয়টা অর্জন করতে পেরেছে, এটা আসাদ নূর সাহেব বলছে। বেচারা, তুমি তো প্রাথমিক বিজয়টা নিয়েছো, আর তুমি যে প্রাথমিক পর্যায়ে মানে প্রাথমিক বিদ্যালয়ে তুমি কেবল পাস করেছে দাবি করছো না। বেচারা ওই প্রাথমিক বিদ্যালয়ের আমরা তো শিক্ষক হয়ে গেছি রে বেচারা। তুমি তো প্রাথমিক ক্লাস 1-এ বিজয়টা নিয়ে নিয়েছো, আর আমাদেরটা কি অবস্থা হয়েছে দেখেছো? মানে ওই ক্লাস 1-এ পরীক্ষা দিয়ে পাস করে গেছে, এটা তো খুব খুশি। দেখেন টার্গেট অনুযায়ী প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, মানে সে এখানে স্বীকার করে নিচ্ছে যে সে দাঁড়াও রে বাবা। আচ্ছা, এটা একটু দি। আচ্ছা, উনি দাবি করছেন যে আসলে উনি ডিবেটে হেরে গেছে, কিন্তু ইসলামের যে সমালোচনা করে ও সন্তুষ্ট হয়ে গেছে, ইসলামের ব্যাপারে সমালোচনা করতে পেরেছে, কিছু বলতে পেরেছে, ডিবেটে হেরে গেছে, এটা নিজের মুখে স্বীকার করছে এখানে যে টার্গেট অনুযায়ী প্রাথমিক বিজয়টা হয়েছে, মানে প্রাথমিকটা হয়েছে, সুপারটা হয়নি। মানে ডিবেট প্রসঙ্গে ও কিছু বলতে পারেনি, বেচারাটা স্বীকার করে নিচ্ছে। আর বেচারা তুমি তো প্রাথমিক বিজয়টা অর্জন করেছো, আমরা ডিবেটের যে বিষয় ছিল আলহামদুলিল্লাহ। আর 2 নাম্বার, তুমি যে প্রাথমিক ক্লাসে যে বিজয়টা নিয়েছো না, ওখানকার আমরা শিক্ষক, তার জন্য টপিকটা এমনই বাঁচা হয়েছে যেখানে তোমার বলার কিছুই নেই। কেননা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 9 বছরের, এই বিষয়টা এমন কেউ নাই যে জানে না। তাই নতুন কি বলবে রে ভাই? কিচ্ছু পৌঁছাতে পারোনি। কারণ এই বিষয়টা মুসলিমরাও জানে, অমুসলিমরাও জানে, সবাই জানে তুমি এমন কিছু বড় হুনু হয়ে যাওনি। তাই প্রাথমিক বিজয়টা তোমার পকেটে যায়নি বেচারা। প্রাথমিক বিজয়টা নিয়ে খুব খুশি বেচারা। চলুন এখানে তারপরে কি বলছেন। সেদিন বিতর্কটি আশা করি আপনারা সকলেই দেখেছেন। আমি নিজে কোনো বিতর্কিক নয়, তর্কে জেতার কোনো চাপও আমার ছিল না। আমার লক্ষ্য ছিল মানুষকে বিষয়টি জানানো। এটা কি বলেন তো, যখন একজন কিছু পারে না, যে আঙ্গুর ফলটা খুব টক, মানে আঙ্গুর ফল টক মানুষ কখন বলে জানেন? যখন আঙ্গুরটা পারতে পারছে না বেচারা, আঙ্গুরটা পারতে পারেনি, তখন আর কি তার আঙ্গুর ফলই টক। ও জিতার জন্য এসেছে, আমি দেখাবো, প্রমাণ দেখাবো, জেতার জন্য এসেছে বেচারা। যখন আর জিততে পারিনি, তখন অন্তত প্রাথমিক পাঁচটা আমি করেছি, মানে এতটুকু কথা বলে ওই দাদাদেরকে সন্তুষ্ট করা। দেখো বিতর্কতা হেরে গেছি, পেছন দিয়ে বাস জাগিয়ে গিয়েছে, লাল করে দিয়েছে, করেছে, সমস্যা নেই, মানে যা হয়েছে, পরনের যে জামা কাপড় ছিল সব চলে গেছে। তবে দেখো আমি চোখটা কিন্তু ঢেকে রেখেছি, দেখো ঠিক
জামা কাপড় না থাকলে কি হবে, সবাই আমাকে দেখলে সমস্যা না, আমি তো কাউকে দেখতে পাইনি, মানে ওরকম একটা পর্যায়ে। মানে বিতর্ক, মানে সে বিতর্কিক নয় তো চিটিংবাজি করতে এসেছিল নাকি বেচারা? বড় বড় আলেমদেরকে চ্যালেঞ্জ, কেন রে ভাই এখন বিতর্কিক না? আঙ্গুর ফল টক কেন? যতটুকু পৌঁছানোর দরকার ততটুকু পৌঁছে দিয়েছি, এটা হচ্ছে আঙ্গুর ফল টক বেচারা, সবাই বুঝে। এই কিছু দাদাদেরকে মাথায় হাত বুলিয়ে খাওয়া এগুলো চলবে না, মানুষ সবাই বুঝে নিয়েছে বেচারা এই নোংরামিটা। তো চলুন তারপরে তারপরে কি বলছে দেখেন তর্কে। আচ্ছা এটা একটা প্রমাণ দিয়ে দিই, আমি নিজে কোনো বিতর্কিক নয়। তো বেচারা তুমি বিতর্কের চ্যালেঞ্জ কেন দিয়েছিলে? চলেন দর্শক মন্ডল একটা ভিডিও দেখাই। ডিবেটের চ্যালেঞ্জ, বাস্তবতা তিনি চ্যালেঞ্জ করেছেন নাকি তিনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন সেটি একটি বিষয় আমরা দেখব। তিনি প্রথমে সেই চ্যালেঞ্জটি করেছেন এভাবে যে, আপনার স্ক্রিনে দেখুন। আচ্ছা তিনি প্রথম চ্যালেঞ্জটি এভাবে করেছিলেন, আমি চ্যালেঞ্জ করেছিলাম যখন 5 তারিখে গত মাসের, তো সেই সময়তে উনি এটা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে একটা ভিডিও দিয়েছিলেন। সেটার পর্যায়ে বলছে যে চ্যালেঞ্জ কি বেদা রাহুল করেছে না আসাদ নূর আগে করেছে, গর্ব করে বলছে আসাদ নূর করেছে চিটিংবাজ। চলুন ভাই, করেছিলে তো, তুমি করেছিলে ধরে নিলাম, তুমি চ্যালেঞ্জ করেছো আমি অ্যাকসেপ্ট করেছি, কি আসে যায়। তারপরে দেখেন বেচারা যত নড়বে এখন তত পুতবে, শেষ পর্যন্ত লুঙ্গিটাও থাকবে না, উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। চলুন তারপরে কি হয়। মানে এটা কি কাইন্ড অফ জিতে যাওয়া, মাম্মি আমি বড় এই টাইপের? না না বাবা তুমি জিতে গেছো। সে চ্যালেঞ্জ করেছে, আমি নিশ্চয়ই তার সাথে ডিবেট করব। সে চ্যালেঞ্জ করেছে, অন্তত জানি না সে আমার ভিডিও দেখে কিনা, আমি এরকম চ্যালেঞ্জ বহু আগে করে রেখেছি, আপনারা সেই বিষয়ে অবগত রয়েছেন। আমি একটু দেখাই, এটা হচ্ছে উনি কমেন্টে কি লিখেছে দেখেন, উনি আব্বাসিকে চ্যালেঞ্জ, আব্বাসি সহ। আচ্ছা উনি কমেন্টে কি লিখেছে, উনি কোনো বিতর্কিক নয়। দেখেন সেই দিন বিতর্কটা আসাকে সকলে দেখেছেন, আমি নিজে কোনো বিতর্কিক নয়, তর্কে জেতার কোনো চাপ আমার ছিল না, মানে জিততে আসেনি বেচারা, আঙ্গুর ফল টক। দেখেন কি বলছে, চ্যালেঞ্জটা কি ছিল, আব্বাসিকের চ্যালেঞ্জ। দেখেন কি অবস্থা এদের। যারা ইসলাম প্রচার তাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিই, এবং চ্যালেঞ্জের এটা দেখেন, মানে এই চ্যালেঞ্জ, এই ডিবেটে যদি আমাকে কেউ হারাতে পারে তাহলে কিন্তু তাদের বিশাল লাভ। দেখেন দেখেন তাদের সাথে ডিবেটের ব্যবস্থা করে আমি তাদের সাথে কথা বলবো, এবং আপনাদের মুসলমানদের মধ্য থেকে একজন থাকবেন মডারেটর, কোন নাস্তিক মডারেটর থাকবেন না, আবার সাইফুল সাগরদের মতো কোনো দালাল কেউ রাখা হবে না। আচ্ছা কে শুনে নেন, উনি শর্ত দিয়েছে মুসলিমরা থাকবে মডারেটর, সাইফুল সাগর থাকবে না। উনি চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ করে অনেক লাভ, কি লাভ দেখেন, কি লাভটা সেটা বলবে। আচ্ছা আমার অগ্রজনের কথা বাদ দিলাম, আমি আমার কথাই বলছি, আমার সাথে ডিবেট করতে চ্যালেঞ্জ করছি। যদি আমি ডিবেটে হেরে যাই, তাহলে আমি ওই দিনের পর থেকে আর কখনো ধর্মের সমালোচনা করব না। আব্বাসি আপনি তো আমাকে ভয় পেয়ে অনেক ভাবে অনেকবার গালাগালি করেছেন। যাই হোক এই চ্যালেঞ্জটা আমি আচ্ছা এটা হচ্ছে আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম গর্ব করে ভিডিও করেছিল লাইভ, যে ব্রাদার রাহুল আপনি চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ তো আমি অনেকদিন আগে আব্বাসিকে করে রেখেছি, অনেকদিন আগে, আপনি আমাকে কি চ্যালেঞ্জ করবেন? আবার এখানে চ্যালেঞ্জে কি বলছে, যদি আমাকে হারাতে পারে তাহলে ইসলামী সমালোচনা করে বন্ধ করে দেবো। বেচারা স্বীকার তো করে নিয়েছো, তুমি প্রাথমিক জিতটা জিতেছো, মানে ডিবেটে জিততে পারোনি কিন্তু ইসলামের সমালোচনা করতে পেরেছো, এতটুকুই স্বীকার করেছো। ভিডিও করছো, লজ্জা লাগে না? ভিডিও করে বন্ধ করে দাও। সত্যি যে তুমি নাস্তিক এবং নৈতিকতার মানদণ্ড যে ঠিক থাকে, আর যদি সত্যি তোমাদের যে নৈতিকতা মোরালিটি বন্ধ করে দেওয়ার উচিত তোমাদের। আমরা জানি করবে না, কেন? কারণ পকেটে টাকা ঢুকবে না, দাদারা টাকা দেবে না, এটা তো কাজ। চলুন আচ্ছা এরপরে কি বলছে দেখেন। হ্যাঁ তর্কের বিষয়টি তিনি বলছেন অন্তত মানে সস্তা কৌশল হচ্ছে বিপক্ষে 50টি মুখস্থ প্রশ্ন ছুড়ে দেওয়া, যেহেতু সময় অল্প মানে থাকে 50টি প্রশ্নের উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব না, এই মানে এটা জেনেই এই সস্তা গেম খেলা। মানে উনি বলতে যাচ্ছেন আমি যে প্রশ্নগুলো করেছি 21টা প্রশ্ন করেছিলাম প্রথম পর্বে, তো বেচারার পরে খুব ভারী হয়ে গেছে বেচারা। আরে বাবা বললে তো হতো, 21টা উত্তর না দিয়ে 2-4টে দিলে তো হতো, একটু মাফ করে দিতাম। তো ও এখন 21টাকে 50টা করে ফেলেছে, যে তর্কের যেটা একটা কি মানে 50টা প্রশ্ন করে দাও তাহলে উত্তর দিতে পারবে, মানে উত্তর দেওয়াটা সম্ভব নয়, এটা নাকি কৌশল। আরে বেটা টপিকের উপরে 100খানা প্রশ্ন করতে পারি, টপিকের বাইরে গিয়েছে কি আমি? আপনি তো টপিকের বাইরে অনেক জায়গাতে চলে গেছেন, অনেক কিছু দেখিয়ে নিয়েছেন। আমি টপিকের ভেতর থেকে 21টা প্রশ্ন করেছি, উত্তর তো আসেনি। তাই বেচারা এখানে বলছে দাদাদেরকে বোঝানোর চেষ্টা করছে আসলে তাদের মানে তাদেরকে আসলে যারা চারায়
তাকে বলছে দেখেন একটা ডিবেটে 50 খানা প্রশ্ন করেছে, আমি তো আসাদ নূর কি করে উত্তর দেবো বলেন তো, মানে এটা হাত বোলানোর চেষ্টা করছে। দেখেন আসলে আমি আমি অপরাধ ছিলাম, আমি আসলে অপরাধ ছিলাম, মানে এটা দাদাদেরকে বোঝানোর চেষ্টা করছে, অন্য কিছু নাই, অন্য কিছু নয়, বোঝাতে চেষ্টা করছে। এটাকে 50টা প্রশ্ন কি উত্তর দেবো? আসলে কি 50টা প্রশ্ন ছিল? চিটিং বাস প্রশ্ন করেছে 21টা। এত বড় মিথ্যা কথা কে বলে? সবাই মুখস্থ হয়ে গেছে যে বেটা রাহুল 21টা প্রশ্ন বেটাকে করেছে, নাস্তিককে করেছে, কিন্তু 10 বছর ধরে ইসলামের সমালোচনা করে, বড় বড় চ্যালেঞ্জ করে ব্রাদার রাহুলের 10টা প্রশ্ন জবাব দিতে পারে না। 10 বছর ধরে ইসলামের সমালোচনা করছে, 10টা মিনিট টিকতে পারে না। এটা মানুষ বুঝে নিয়েছে, বেচারা এই 21টা প্রশ্নকে 50টা বানিয়ে দিয়েছে বেচারা। মাথাতে কাজ করছে না আসলে। এই 3 দিন ধরে মানে 21 প্রশ্ন 3 দিন 3-21 করে ফেলেছে। মাফ করে দেন আপনারা শ্রোতা মন্ডলীরা। আচ্ছা, এবার চলেন আমি একটু প্রশ্নগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। যে উনি টাইমের অভিযোগ দিয়েছে যে অত অল্প সময়ে কিভাবে সম্ভব, অল্প সময় তার তো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না। আসাদ নূর সাহেব কেন ভুলে যাচ্ছেন? টাইম তো আপনি কমাতে চেয়েছিলেন ডিবেটের আগে, যখন আমরা নীতিমালা তৈরি করেছিলাম। আমি তো 4টে পর্ব করতে বলেছিলাম, যে 15 মিনিট লাস্টে 5 মিনিট। তো আপনি তখন বলেন যে 15 মিনিট 3বার, এটা অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে। সব রেকর্ড আছে আমাদের কাছে, প্রয়োজন হলে সব চালিয়ে দেবো, সব রেকর্ড আছে। নীতিমালা যখন আমাদের ব্যাক স্টেজে হয়েছিল, তো আপনি তখন কি বলেন যে প্রথমটা 15 মিনিট প্রেজেন্টেশন করেন, দ্বিতীয়টাও 15 মিনিট করেন, তৃতীয়টা 10 মিনিট করেন, আর চতুর্থটা 5 মিনিট। তো সময় তো আপনি কম চাইছিলেন। আমি বারবার বলছিলাম যে আসলে 2 ঘন্টার নিচে হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, 1 ঘন্টা 45 মিনিট। আপনি বলছিলেন কি, দেখেন এত লম্বা সময় ধরে কেউ বিতর্ক দেখবে না। আর আপনি বলছিলেন বারবার যে এত লম্বা আলোচনা করতে কিছু বিষয় না, এটা তো ছোট্ট বিষয়। তো এখন আবার টাইমের অভিযোগ করে দাদা থেকে সান্ত্বনা দিচ্ছেন কেন? নিজেই তো বলেছিলেন। আমি তো 15 মিনিট করে সব বলেছিলাম প্রথমে। তার পরবর্তী সময়তে আমি নিজে বললাম যে আসাদ নূর সাহেব দেখেন 15 মিনিট প্রেজেন্টেশন ছোট্ট হয়ে যাচ্ছে, একটু যদি 5 মিনিট বাড়ানো যায়, যে প্রেজেন্টেশন অন্তত 20 মিনিট করে দেন। তো যখন বললাম তখন আপনি চাচ্ছিলেন না, নিজে পরে বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, 20 মিনিট করে দেন। তারপর আপনি বলছিলেন কিন্তু সেকেন্ড রিভার্টালটা যেটা 15 মিনিট ছিল, এটা 10 মিনিট করতে। আমি বললাম যে না, আসলে ওটা কমানোর দরকার নাই, 15 মিনিটই থাক। পরবর্তী সময়ে এটা হলো। দেখেন আপনি বারবার বলছেন টাইম নাকি আপনি পাননি, বিতর্কতে টাইম পাননি, অথচ আপনার বিতর্কের যে দ্বিতীয় রিবাটেলে হাত ক্ষমাচি আপনি বলেন রাহুল ব্রাদার আগে থেকে শেষ করে দিয়েছে, এখন আমিও শেষ করে দিচ্ছি 37 সেকেন্ড আগে। কেন মনে নেই? টাইম নাকি পাওনি? মানে মানুষ মিথ্যা কথা এইভাবে বলে? মানুষ এইভাবে কি কেউ মিথ্যা কথা বলে? দ্বিতীয় রিবাটেলে সময় বেঁচে গিয়েছিল আপনার, দ্বিতীয় রিবাটেলে, তৃতীয় রিবাটেলে সময় বেঁচে গিয়েছিল। আগে থেকে হাত মানে ক্ষমা চেয়ে তুমি চলে গেছো কথা না বলে। এটা টাইমের অভাব না, টাইম অ্যাভেলেবেল ছিল ভাই। মানে এইভাবে দাদাদেরকে হাত বুলিয়ে নিজের মান সম্মান আর আসবে? চলেন একটু দেখে নিই সেদিনকার ভিডিওটা। আসাদ নূর সাহেব টাইম নাকি পাইনি। আচ্ছা দেখেন, সরি সরি সরি, আমাকে আমাকে আসলে সাউন্ডটাকে ঠিক করতে হবে। আপনার সাউন্ড পাচ্ছেন কিনা একটু বলবেন। আচ্ছা দেখেন, তো সম্মানিত দর্শক মন্ডলী, আসলে আপনারা এখানে বুঝতে পেরেছেন আসাদ নূর নাকি সময় পায়নি, বলছে সময় পায়নি তো এতগুলো প্রশ্ন উত্তর দিতে পারেনি। চিটিং বাজ। আচ্ছা, অনেকে বলছে সাউন্ড নেই বা সাউন্ড পাচ্ছে না, অনেকে বলছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। হ্যাঁ, ওখানে আপনারা যাই হোক যে সাউন্ড না পান, আপনারা দেখেছেন লাইভটা সবাই আলহামদুলিল্লাহ, এখানে বলার কিছু নেই, জাস্ট মনে করে দিলাম, সাউন্ড না পেলে সমস্যা নেই, দেখে নেবেন। আচ্ছা দর্শক মন্ডলী, এখানে যে বিষয়টা আমি বলছিলাম যে উনি অভিযোগ করছেন কি, উনি নাকি সময় পাননি, তার জন্য আমার 50টা, বেচারা 50টা না, প্রশ্ন 50টা না 21টা ছিল। আর তুমি সময় পাওনি, তার জন্য উত্তর দিতে পারোনি, কেউ পারবে না, সময় কম তাই। অথচ তুমি সময়ের আগেই তুমি শেষ করে দিয়েছিলে, সময়ের আগেই। প্রথম পর্বটা হাত মাপছে, তুমি ঘুমাচ্ছে, মানে আমার আর কথা নাই, আমার দলিল টলিল সব পুড়ে গেছে, আমার ভান্ডারে খালি, তার জন্য 37 সেকেন্ড আগেই মদরে আমি শেষ করে দিলাম। বলে গিয়েছেন। তৃতীয় পর্বে 12 সেকেন্ড আগে শেষ করে দিয়েছেন, 12 সেকেন্ড ছিল আপনার টাইম, তার আগে শেষ করে দিয়েছেন। তো সময় তো দর্শক মন্ডলী দেখেন, আমি একটা প্রেজেন্টেশন 25 মিনিট,
উনি টোটালি 1.5 ঘন্টাতেই আমাদের বিতর্কটা শেষ করে দিতে যাচ্ছিলেন 1.5 ঘন্টাতে, কিন্তু এই সময়টা চলে গেছে 3 ঘন্টা 11 মিনিট, তারপর নাকি সময় পাইনি। আসলে কি জানেন, কিছুই নাই আসলে। কিছু ছাত্র দেখবেন যারা পরীক্ষা দিতে ঢুকেছে কিন্তু উত্তর জানা নেই বেচারার কাছে, অনেকে 3 ঘন্টা সময় দেন আর 10 ঘন্টা সময় দেন, সারাদিন খাতা ধরে বসে থাকবে। বাড়িতে যখন চলে যাবে তারপরে মা বলবে কেমন পরীক্ষা হলো রে, মা খুব পরীক্ষা তো আসলে পরীক্ষা হয়েছে তবে সময় পাইনি, ছাড়া এসে আমার খাতাটাকে নিয়ে চলে গেছে, আমি সময় পাইনি। ঠিক আছে, এগুলো কে বলেন তো, যারা এই ফেল করে পরীক্ষায় ফেল করেছে তারা বলবে আমি তো পরীক্ষায় আসলে শেষের বড় বড় প্রশ্নের উত্তরগুলো 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি, ছোট ছোট উত্তরগুলো দিয়েছে, বড়গুলো দিতে পারেনি, তার জন্য 40 মার্কের উত্তরই দিতে পারিনি, তার জন্য আমার নাম্বারটা কম চলে এসেছে। এক সময়কে অভিযোগ করা। দেখেন টোটালি আমাদের 3 ঘন্টা 11 মিনিট, প্রথম পর্বে 25 মিনিট আসাদুল সাহেবের হলো না, তুমি 5 মিনিট নিয়েছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের শর্তে ছিল। 30 মিনিট কথা বলেছেন, তাও নাকি সময় পাইনি প্রেজেন্টেশনে। দ্বিতীয় পর্বে 20 মিনিট, তারপরে নাকি সময় পাননি উনি, কিন্তু দ্বিতীয় পর্বে তিনি 37 সেকেন্ড আগে হাত মানে মাঠ চেয়ে আমাদের কাছ থেকে তিনি কম সময় নিয়ে 37 সেকেন্ড কম কথা বলেছেন, কারণ তার কাছে দলিল প্রমাণ কিছু ছিল না। তৃতীয় পর্বেও তিনি 12 সেকেন্ড আগে তার আলোচনা শেষ করেছেন। শেষ পর্বে তো একই ব্যাপার। তো এখানে কি সমস্যা ভাই? এই যে সময়ের অজুহাত দেখালেন, এটা মিথ্যা অভিযোগ না? মানুষ দেখেনি? এইভাবে মানুষের সামনে উলঙ্গ একা হওয়াটা উচিত না, ঠিক আছে? হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ করেছেন, ওটা জব শেষে আসছে। এখানে কিছু দার্শনিকের কথা বলি। কোরআন হাদিস তো আপনারা মানবেন না, নাস্তিক মানুষ, মানবতাবাদী। কিছু দার্শনিক কি বলছেন দেখেন, দার্শনিকরা বলছে যারা সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। হ্যাঁ, এটা ঠিক বলেছে, কেননা এই যে 30 মিনিট প্রথম প্রেজেন্টেশনে ছিল, ওখানে আপনি প্রসঙ্গের বিহীন অনেক কথা বলে ফেলেছেন, তো সময় পাবেন কি করে? সময়কে তো সঠিকভাবে ব্যবহার করেননি। আপনাদের গুরুরা বলে গেছে, দার্শনিকরা বলছে এইভাবেই। দ্বিতীয় একটা কমেন্ট দেখেন, আর একটা উক্তি, আমার সময় নেই হলো আমি করতে চাই না, কথাটা একটু ঘুরিয়ে বলা। আপনার সময় নেই এই কথাটা আসলে আপনি পারেন না, আপনি জানেন না, এই জন্য না আমি পারবো না। যদি প্রশ্ন করা হয় এই এটা উত্তর জানিস, যেমন অনেক চালাক ছেলেরা আছে, ওরা বলে আমি জানি তবে বলবো না। তার জন্য অজুহাত পেশ করা। আর একটা কমেন্ট দেখেন, বলছে সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। সময়কে ঠিকভাবে ব্যবহার করেন। আমার সময় কম হয়নি, আলহামদুলিল্লাহ। আপনাকেও মডারেটর যতটা সময় দিয়েছে আমাকেও দিয়েছে, আমি কখনো সময় নিয়ে তো অভিযোগ করিনি। আমি তো করছি না যে আমার সময় কম হয়ে গেছে বা আমার এটা হয়ে গেছে ওটা গেছে। আমাকে যতটুকু সময় দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো সময়কে যদি আপনি অপচয় করেন, সে কবিতা বলতে শুরু করে দেন, রিডিং পড়তে শুরু করে দেন, তাহলে সময় পাবেন কিভাবে? প্রসঙ্গের বাইরে চলে গিয়ে এখন যদি ক্লাসের রুমে যদি আপনি বসে বসে হেডফোন লাগিয়ে যদি আপনি গান শুনেন, তাহলে আর সময় পাবেন কিভাবে? অত প্রশ্ন দিকে আপনি ঘাবড়ে গেছেন, বাবা রে বাবা এত কঠিন কঠিন প্রশ্ন। আগে দেখা যাচ্ছে ছাত্রের দেখা যাচ্ছে প্যান ট্যান ভিজে ফেলেছে প্রশ্ন দেখে, তো কিভাবে উত্তর লিখবে? তাই সময় তাকে 10 ঘন্টা দিলেও কোনো কাজ নেই। তারপরে কি বলছে দেখেন, তুমি যদি সময়কে ঠিক মতো ব্যবহার করো তবে কাজের পরিমাপ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। জি, সময়কে মূল্যায়ন করতে হয়। সময়কে কারা অভিযোগ করেন জানেন? সময়কে তারা অভিযোগ করে, সময় অজুহাত এটা পেশ করে তারাই যারা হচ্ছে একদম ওই বিষয়ে মূর্খ, তাদের সময়কে অভিযোগ করে, এরা অন্য কিছু না। আর আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন। আচ্ছা, এখানে যে প্রশ্ন উনি বলছেন যে আমি এতগুলো প্রশ্ন 50টা প্রশ্ন, আসলে মিথ্যা কথা, 50 না 21টা প্রশ্ন করেছিলাম। আসলে এটা কি সময়ের অভাবে উত্তর না দেওয়া কি সম্ভব ছিল? মাত্র 21টা প্রশ্ন। দেখেন প্রশ্ন গেলে এক কথার উত্তর। দেখেন প্রথম আমি প্রশ্ন হচ্ছে এই বিয়েতে আয়েশার কি ক্ষতি হয়েছিল, একটা বলবেন, কত সেকেন্ড লাগে? বলে দেবেন আপনার কি ক্ষতি হয়েছিল, কোন হাত থেকে জানিয়ে দেন কি ক্ষতি হয়েছিল, কত সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগে না এই প্রশ্নের উত্তর দিতে। 2, আমি বলছি আপনি যদি নৈতিকতার সঙ্গে একমত না হন তাহলে নৈতিকতার সংজ্ঞা কি? নৈতিকতার সংজ্ঞা বলতে ক ঘন্টা সময় লাগে রে ভাই? ক ঘন্টা লাগে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট লাগে নৈতিকতার সংজ্ঞা বলতে, সর্বোচ্চ 1 মিনিট। তো 1 মিনিট যদি লাগে ওদিকে 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড হয়ে গেল দুটো প্রশ্নের উত্তর। তারপরে বিয়ের নির্দিষ্ট বয়স কত, এটাকে 10 ঘন্টা লাগবে নাকি? বলে দিবেন 18, 19, 20 কোনটা লাগে? বলতে পারেননি, 3 ঘন্টা পার হয়ে গেল। আচ্ছা, তারপরে বয়স আপনার নিকটে সঠিক, তার ভিত্তি কি? এগুলো তো সব ছোট ছোট প্রশ্ন। টোটাল যদি প্রশ্নগুলো আপনি দেখেন যে শ্রীকৃষ্ণ এই কর্মটা করেছে বা আমি কিছু মহাপুরুষদের নাম নিয়েছি, আপনি বলে দিবেন পরিষ্কার হ্যাঁ আমি বাল্যবিবাহের বিপক্ষে, সেহেতু সবাই ধর্ষক যারা যারা করেছে। এই প্রশ্নগুলো উত্তর দিতে ক ঘন্টা সময় লাগে রে ভাই? উত্তর জানা না থাকলে 100 ঘন্টা দিলেও কাজ হবে না। আর উত্তর যে ছাত্র জানে টুক করে উত্তরটা দিয়ে চলে আসবে। আচ্ছা, আমি মোটামুটি সর্বোচ্চ 10 মিনিট যদি সময় হয় এই 20টা প্রশ্ন 21টা প্রশ্নের উত্তরটা লিখে দেওয়া সম্ভব, যে জানে। আর যে জানে না 10 দিন সময় দিলেও পারবে না। চলেন আসলে এখানে তারপরে বলছে আসলে আসাদ নূর নিজের পরাজয় মেনে নিতে পারছে না,
নিজের লুঙ্গি ঠিক রাখার চেষ্টা দাদাদের কাছে। এটা আমার মন্তব্য আসলে এই কথার উপরে, কেন তিনি এই 21টা প্রশ্ন 10 মিনিটে যথেষ্ট ছিল উত্তর দেওয়া, যদি ছাত্র উত্তর জেনে থাকে, আর না জেনে 10 দিনের কাজ নেই। আচ্ছা চলুন তারপরে কি, ওখানে আর একটা অভিযোগ করছেন উনি বলছেন, সরি এখানে আমার একটা কমেন্ট, আমি যেটা বারবার বলছি যে ছাত্র আসলে যত সময় দেন। আচ্ছা আসাতে কিছু মিথ্যাচার আজকে কমেন্টে, তার মধ্যে একটা মিথ্যা নম্বর 1, যে তিনি এখানে একটা অভিযোগ করেছেন, এখানে যে কমেন্ট করেছেন তিনি বলছেন যে পাশে মানে ব্রাদার রাহুলের পাশে সাহায্যকারী নিয়ে রাহুল কথা বলেছিল, যা তিনি নিজে প্রকাশ করে দিয়েছেন। কি বিতর্কটি যারা দেখেছেন তারা জানেন রাহুল হোসেনের পাশে একটি দলিল বের করতে বলছিলেন, এবং হাতের মুভমেন্ট ও স্লাইড মুভ করা দেখলে বুঝে যাবেন যে নিয়ন্ত্রক অন্য কেউ ছিল। এসব ছাগল, চোরের মন পুলিশ পুলিশ। আসাদ নূর সাহেব ভিডিও ক্যামেরা কেন অফ করে রেখেছেন আপনারা সকলে জানতে পাচ্ছেন, ঘরে আসলে একজন ছিল না। মোবাইল টোবাইল কম্পিউটার চারিদিক থেকে সে লিঙ্ক আসছে, আর লিঙ্ক মানে অন করছে আর স্ক্রিনে দেখাচ্ছে, ভুলভাল লিঙ্ক চলে আসছে, ভুলভাল দেখিয়ে দিচ্ছে, উল্টো পাল্টা দেখিয়ে দিচ্ছে। সহযোগিতা কে ছিল সবাই জানে, আলহামদুলিল্লাহ আমার কাউকে লাগেনি। হ্যাঁ আপনি একবার চ্যালেঞ্জ করছেন যে তবাকত ইবনে সাদের ওইটা দেখাতে, আমি বলেছি মাকতাবায়ে শামেলা খোলো। মাকতাবায়ে শামেলা কি জানে বেচারা? মাকতাবায়ে শামেলা হচ্ছে হাদিসের ভান্ডারে একটা সফটওয়্যার, যেখানে মানে হাদিসের আরবিটা লিখলে ওটা বেরিয়ে চলে আসবে। তার জন্য যেহেতু আমি লাইভ করছিলাম আমার এই ল্যাপটপে, তো এখানে খোলা যাবে না। তো ভাই আমি মাকতাবায়ে শামেলা থেকে খুলেছি, এখানে আমাকে সহযোগিতা কেউ নেই, আমার তো স্লাইড চলছে, আমাকে সহযোগিতা কে করবে? ও বেচারা স্লাইড সম্পর্কে ধারণাই নেই, মানে বিপদে পড়ে গিয়েছে বেচারা। চলেন তারপরে দেখেন, আচ্ছা রাহুল হোসেন আমাকে বিতর্কে চ্যালেঞ্জ করেছিলেন এবং আমিও তার আহ্বানে সাড়া দিয়েছিলাম। এটা মিথ্যা কথা, দেখে নিয়েছেন প্রথমে ভিডিও দেখেছি, উনি নাকি বিতর্কে চ্যালেঞ্জ করেছিলেন, উনি করেছিলেন। হ্যাঁ তারপর আমিও চ্যালেঞ্জ করেছিলাম, সাড়া দিয়েছেন, ভালো ফলাফল মানুষ দেখেছে। তারপরে কি বলছে, এমনকি তাদের পক্ষের মডারেটর রেখে, মানে উনি বলছেন মানে তার ভক্তদের বলছে, দেখেন আমি রাহুলের সঙ্গে বিতর্ক করছি, হেরে গেছি, কেন জানেন? কারণ আমি তাদের শর্ত মেনেছি, তাদের পক্ষের মডারেটর। তিনি বলছেন যে নিজের দলের মডারেশন না থাকলে সম্ভবত রাহুল বিতর্কে আসবে না, একথা বলছেন একবার। আবার বলছেন আমাকে তাদের পক্ষের মডারেটর রেখে। এই লোকটা হচ্ছে চিটিং বাস, কেন জানেন আসাদ নূর সাহেব? কারণ মডারেটর আমি চুজ করিনি, আলী বিন সাত্তারকে আপনি চুজ করেছিলেন। আপনার কমেন্ট দেখেন, আপনি কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি, এবং আমি বরাবরের মতো প্রমাণ করব যে আমি ভুল কিছুই বলছি না, তবে প্ল্যাটফর্ম নিয়ে আপত্তি আছে। আপনি মডারেটর হলেও রাজি আছি, মানে আলী বিন সাত্তারকে আমি যে চ্যালেঞ্জ করেছিলাম আসাদ, সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। মডারেটর আমার পছন্দের না, আলী বিন সাত্তারকে আমি চিনতামই না। আমি দেখবেন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরে যখন আমি ভিডিও করেছি, আমি বলেছি আলী বিন সাত্তারকে আমি চিনতাম না। আলী বিন সাত্তারকে অ্যাকসেপ্ট করেছে আসাদ, মডারেটর আমার না। মডারেটর হচ্ছে আসাদ নূর সাহেবের পছন্দ করা, এবং বলেছেন যে আলী বিন সাত্তার যে থাকে তবে সে গ্রহণ করবে। তারপরে বিতর্ক নীতিমালা যখন ঠিক করলাম, সেই সময়তে আমাদের যে সব রেকর্ড আছে, সেই সময়তে 3 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম যে আসাদ নূর সাহেব মডারেটর একজন হতে পারে অথবা দুজন, একজন অথবা দুজন। আসাদ নূর সাহেব নিজে বলেছে আলী বিন সাত্তার থাকলে উনার কোনো মডারেটর প্রয়োজন নেই। তো এই শর্তটা আপনি দিয়েছেন, আমি তো বলেছিলাম যে নাস্তিকদের পক্ষ থেকে একটা মডারেটর নিয়ে আসেন, আর আমি আমার পক্ষ থেকে নিয়ে আসবো। কিন্তু আপনি যেহেতু আগে থেকে বলে দিয়েছিলেন যে আলী বিন সাত্তার থাকবে, তার জন্য আলী বিন সাত্তারকে আপনার মডারেটর আপনি নিয়ে এসছেন। আমি তো চিন্তামই না রে ভাই, মুসলিম হয়েছে তার জন্য আমার দিকে ঠেলে দিবেন যে না, আমি কখনোই আলী বিন সাত্তার ভাইকে চিনতামও না, আর শেষ সূর্য না চিনলে তাকে নিতামও না, আমার অন্য কেউ মডারেটর আমি নিতাম। আমি তো বলেছিলাম কি, আমি তো বলেছিলাম সাইফুল সাগর ফেজ দা পিপুলে বসতে, শর্ত মানেননি, পালিয়ে বেরিয়েছেন উল্টোপাল্টা অভিযোগ করে। বলেছিলাম 15 আগস্ট ডিবেট করতে, করেননি। 15 আগস্ট থেকে লাভ মেরে চলে গেলেন। 24 আগস্ট একবার বললেন, কখন 30 আগস্ট তখন বলে না আমি সেপ্টেম্বর ছাড়া ফাঁকা হবো না। কে ঠিক করেছে? মডারেটর আপনি ঠিক করেছেন, সময় আপনি ঠিক করেছেন। আমি বলছি মডারেটর দুইজনের পক্ষ থেকে নিয়ে আসেন, নাস্তিকের পক্ষ থেকে একটা, আস্তিকের পক্ষ থেকে একটা। আপনি বলেন না 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 আমাদের আলী বিন সাত্তার থাকলে আমার কোনো সমস্যা নেই। মডারেটর আপনি ঠিক করেছেন। চিটিং বাজিগুলো করে নিজেকে আর উলঙ্গ করেন না। নাস্তিকদের আসলে মিথ্যা কথা বলা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর তিনি বলছেন যে এছাড়াও তাদের পক্ষ থেকে আমাকে তুমি পর্যন্ত বলা হয়েছে। আহারে সোনামণি, আহা, খুব কষ্ট পেয়েছে বেচারা। তুমি বলেছি বেচারা, তুমি বলেছি, তুই কখন বলেছি? কখন তুই বলেছি? আর তুমি যখন বলেছিলাম, আমি বলেছি যে আমাদের ন্যাচারাল, আমাদের কথাটা বেরিয়ে যায়, এটা খারাপ উদ্দেশ্যে কিছু বলা হয় না। বেচারা তুমি আমার নবীকে নিয়ে অনেক কথা বলেছি, তোমাকে তুই না আরো নিকৃষ্ট ভাষায় বললে ঠিক ছিল, তবে বিতর্কের শর্ত যেহেতু ছিল না তাই বলিনি, ভদ্রতা বজায় রেখেছি। বাবা এই ললিপপ আমাকে কেন, আমার ছবিটা বড়, ও ছোট, রাহুল ভাইয়ের ছবি কেন বড়, এই নয় শিশু আসাদ বাচ্চা অভিযোগ করেছিল এর আগে।
মানে এর অভিযোগগুলো একদম শিশুসুলভ এসব ডিবেট করতে আসছে। দেখেন তারপরে বলছে কি, আর মডারেশন কেমন ছিল তাও আপনারা দেখেছেন, কোনো কারণ ছাড়াই একটি সাধারণ ছবি দেখতে দেওয়া হয়নি। কে বলে দেখাতে দেওয়া হয়নি? ছবি দেখিয়েছে। আর ছবির সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু বিয়ের বয়সের কি সম্পর্ক? ওই ছবি দিয়ে বিয়ের বয়স প্রমাণ করতে পারবেন? ছবি দিয়ে কি লাভ? প্রসঙ্গের বাইরে যাচ্ছেন, শর্তের বাইরে যাচ্ছেন, আপনি থামাবে না। আর এই মডারেটর কে পছন্দ করেছে? ব্রাদার রাহুল, আমি তো করিনি, এটা তো আপনার মডারেটর আপনি পছন্দ করে নিয়ে এসেছেন। খুব সন্তুষ্ট আলী বিন সত্তারের প্রতি। আমি আলী বিন সত্তারকে চিনতাম না। ফান্দে পড়িয়ে ভগা কান্দে রে। মানে এইসব কথাগুলো অভিযোগগুলো কেন করছে জানেন তো? এগুলো দাদা থেকে সন্তুষ্ট করে, দেখো ওদেরই মডারেটর, ওদের সব শর্ত মেনে নিয়েছি, দিয়ে গিয়েছি, তার জন্য আমি পারিনি, বুঝতে পারলেন? তো আমাকে যে টাকা, মানে আমার কাছে যেগুলো আপনারা দিতেন সেগুলো দিয়ে যান। এবছর হয়নি তো কি হয়েছে, সামনে বছর করে দেখাবো। মানে আসাদ সাহেব এগুলো বুঝাচ্ছে, আসলে এগুলো অনেক কিছু না। আচ্ছা চলেন এবার আসাদের চ্যালেঞ্জটা দেখে নেন। চ্যালেঞ্জ কি করেছে? আসাদ 7 জন নাস্তিক নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে, মানে আমি থাকবো আর আমার সঙ্গে আরেকজন থাকবে, 2 জন থাকবো, আর 7 জন আসাদ নূরের টিম থাকবে, তারা 7 জন থাকবে, আর ব্রাদার রাহুল হোসেন একা থাকবে। নাস্তিকদের দৌড় দেখেছেন? বেচারা। দেখেন এখানে কি কমেন্ট করছে। উনি প্রথমে বলছে, দেখেন স্ববিরোধিতা দেখেন, আসলে এরা যাকে লেখার সময় কি যে খাই, সবকিছু তো খাওয়া যায়, কি যে খেয়ে এরা আসলে এইসব ফেসবুকে লেখে। কি বলছে দেখেন, এবার তাই আমিও রাহুল হোসেনকে আরেকটি চ্যালেঞ্জ জানাচ্ছি, তবে আমি তাকে শুধুমাত্র ভদ্র আচরণ করা ছাড়া আর কোনো শর্ত দিচ্ছি না। আমি এই বিতর্কের পরিবেশটি আরো শক্তিশালী করতে চাই। এই বিতর্কের লক্ষ্য হচ্ছে চাপাতি ব্যবহার না করে যেন মুসলিমরা যুক্তির ব্যবহার শেখে, তারা যেন এইভাবে বিতর্কে বারবার আসেন সেটি নিশ্চিত করা। মানে উনি বলছেন যে আবার বিতর্কে তিনি চ্যালেঞ্জ করছেন আমাকে, এবং এখানে শর্ত কিচ্ছু থাকবে না, শুধু একটা শর্ত থাকবে, আমি যেন ভদ্র আচরণ করি। ভদ্র আচরণকে মানুষ কখনো আচরণ নিয়ে সমালোচনা করেছে? আমি বলেছি আমার ভাষাতে তুমি বেরিয়ে যায়, তুমি আমাদের এখানে খারাপ কিছু না, বাপ মা প্রতিবেশী বন্ধু সবাইকে, রাস্তাঘাট বাস দোকানদার সবাইকে তুমি বলে, আমাদের পশ্চিমবাংলাতে যে কোনো জায়গাতে দেখবেন সবাইকে তুমি বলে, এটা আমাদের এখানে খারাপ না। আচ্ছা তারপরে ওইখানে তুমি বলাটা কি খারাপ কোনো আচরণ? ওই বিতর্কের মধ্যে তো এটা সমাধান হয়ে গেছে। দেখেন ললিপপ, আমি এই ললিপপটা কেন ছোট, এটা কেন বড়, এই ললিপপ আলা এরা হচ্ছে ডিবেটার। এই নাস্তিক আসিফ একবার বলেছিল এই আসাদ প্রসঙ্গে যে কিছু নাস্তিক আছে যারা কোরআনে পুরে হাগুমুতু করলে এরা বড় নাস্তিক হয়ে যায়, এইসব হাগুমুতু করা নাস্তিক এরা। এটা আমার কথা না, আসিফ তাদেরই বন্ধু, তাদেরই রুহানি ভাই নাস্তিক, তারাই বলেছিল। মুফতি মাসুদ আবার উল্টাপাল্টা অনেক কথাই বলেছিল, আসাদ নাকি মানে মেয়েদেরকে নির্যাতন করে, ভিডিও আছে, সব ইউটিউবে আছে, আপনারা দেখে নিয়েছেন। তো যাই হোক, সেগুলো আমরা যাচ্ছি না। তো উনি বলছেন যে শুধু একটাই শর্ত, এবার আমি যেন ভদ্র আচরণ করি, পরিবেশটা শক্তিশালী করবে, আবার ডিবেট একই বিষয়ে আবার ডিবেট করবে, মানে ক্লাস 7-এ আবার থাকবে উনি, থাকতে চাই। আচ্ছা তারপরে চলেন এখানে, তারপরে শর্ত দিয়েছে অনেকগুলো শর্ত দিয়ে, মানে একটাই শুধু শর্ত, সেটা হচ্ছে আমি যেন ভদ্র আচরণ করি। তারপরে দেখেন কতগুলো শর্ত দিয়েছে এখানে। কি বলছে, অন্যদিকে আমি নাস্তিক, মানে এটা বলার পরে তিনি বলছেন যে আরেকটি লাইভে বিতর্কে আমি করতে চাচ্ছি, যেখানে ওই একই বিষয়ে আমরা আলোচনা করব। সে বিতর্কে রাহুল হোসেন তার পক্ষের একজন আলেমকে সাথে নিয়ে আসতে পারবেন, চাইবো সেই আলেম যেন পরিচিত এবং গ্রহণযোগ্য হয়। উনি বললেন যে কোনো শর্ত নেই, একটা সেকেন্ড বিতর্ক করবে, কোনো শর্ত নেই, একটা শর্ত ভদ্রতা যেন বজায় থাকে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এই কথা বলেই সঙ্গে সঙ্গে দুটো শর্ত লাগিয়ে দিয়েছে। কি শর্ত? যে ব্রাদার রাহুল যেন একটা আলেম নিয়ে আসতে হবে, শুধু যেমন তেমন আলেম না, পরিচিত আলেম হতে হবে, মানে দুটো শর্ত হয়ে গেল। কি খেয়ে ভাই লিখো এগুলো? কোনো শর্ত নেই, সঙ্গে সঙ্গে দুটো শর্ত লাগিয়ে দিয়েছে। আচ্ছা তারপরে কি লিখছে, অন্যদিকে আমি এবং নাস্তিকদের মধ্যে থেকে একজন রাখা হবে, মানে আসাদ আর একা পারবে না, একা 21টা প্রশ্নের উত্তর আর পারবে না, ও আরেকজন নাস্তিক নিয়ে আসবে, আরেকজন নাস্তিক নেবে, মানে বুঝে নিয়েছে যে একা ব্রাদার রাহুলের সঙ্গে দাঁড়ানো সম্ভব না, আরেকজন নিয়ে আসবে। দুজন ছাড়া আসাদ ভিজে গেছে, বুঝতে পেরে গেছে, তার জন্য দুজন একজন করে ডিবেটার করার শখ মিটে গেছে। চমৎকার, নাস্তিকদের চমৎকার বিজয় হয়েছে, প্রাথমিক বিজয়, কবর রচনা হয়ে গেছে। আচ্ছা চলুন তারপরে কি বলছে দেখেন, তিনি একজন রাখবেন নাস্তিক, মানে দুজন হবে ওরা। তারপরে কি বলছেন, সেই সাথে বৈজ্ঞানিক বিষয়গুলো সম্পর্কে মতামত দেওয়ার জন্য একজন বিজ্ঞানীকে কিছুক্ষণ থাকার অনুরোধ করা হবে, মানে দুজনে নয়, এবার একটা বিজ্ঞানীকেও নিয়ে আসবে, একজন বিজ্ঞানী, অ্যালবার্ট আইনস্টাইনকে অনেক তুলে নিয়ে চলে আসবে ডিবেট করাতে, একটা বিজ্ঞানীও লাগবে। আসাদ নূরের পক্ষে 3জন হলো। আর কাকে চাই আসাদ নূর? দেখেন কি কি, মানে কজন এসে আমার সঙ্গে বিতর্ক করবে। একই সাথে কিছুক্ষণের জন্য একজন ডাক্তারও লাগবে, আসাদ নূর সাহেবের বিতর্ক করার জন্য একটা ডাক্তারও লাগবে।
তারপর বলছি এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ আমন্ত্রণ করা হবে, 4 জন বা 5 জন, ডাক্তার হলে হবে না, একজন মনোরোগ বিশেষজ্ঞ সাইকোলজিস্ট আরেকজনকে নিয়ে আসবে, নিয়ে এসে আমার সঙ্গে বিতর্ক করবে এবার। মানে এই নাস্তিকদের যে মাথা, এই 31শে আগস্টের পরে মাথা যে তাদের গরম হয়ে গেছে, মানে তার মাথা যে উল্টাপাল্টা কাজ করছে, বুঝতে পারছেন, যে ডিবেট করবে। বলছি একটা শর্ত, ভদ্রতা বজায় রাখতে হবে, আর কোনো শর্ত নেই। তারপরেই বলছে যে নাস্তিক আসাদ থাকবে, ওর সঙ্গে আর একটা নাস্তিক থাকবে, এরপরে একটা বিজ্ঞানী কোথা থেকে তুলে নিয়ে আসবে হয়তো কবর থেকে, তারপরে একজন ডাক্তার নিয়ে আসবে, তারপরে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে আসবে। এরপরে কি বলছে দেখেন। আচ্ছা, এরপর বলছেন আমন্ত্রণ করা হবে, একই সাথে শিশুদের অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের একজন নিয়ে আসা হবে। মানে শুধু এটা না, যারা শিশুদের অধিকার নিয়ে মানে কথা বলে, যারা মানে বাচ্চাদের অধিকার নিয়ে কথা বলে, তাদের পক্ষ থেকে একজনকে নিয়ে আসা হবে, মানে 6 জন। আজাদ নূর সাহেব 6 জন নিয়ে ব্রাদার রাহুল ক্যাপের মোকাবেলা করতে আসবে, একা পারেনি দাঁড়া, একা তো ব্রাদার রাহুল তো আমাকে চিৎ করে তুলে ফেলে দিয়েছে, মানে একদম কাঁধে নিয়ে ঘুরিয়েছে, এখন আমি একা না, আমি 6 জন আসবো। মানে এগুলো লিখতে লজ্জা লাগলো না আসাদ নূর সাহেব আপনার? মানে একটু লজ্জা লাগলো না? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে। আচ্ছা, বিশেষজ্ঞ শিশুদের অধিকার নিয়ে যারা কাজ করে তাদের একজন, তারপরে বলছে এবং আরবি ভাষার উপরে পাণ্ডিত্য আছে এরকম একজন থাকবে এই বিতর্কে। মানে আরেকজন আরবি ভাষাবিদ নিয়ে আসবেন, মানে তাদের মুফতি মাসুদ আছে, বড় পণ্ডিত আরবির, ওকে নিয়ে আসবেন, টোটাল এই 7 জনকে নিয়ে আসবেন। এরপরে কি বলছে দেখেন, উনারা পুরোটা সময়ের জন্য থাকবেন না, শুধুমাত্র কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে চলে যাবেন, আরো অনেকগুলো শর্ত দিয়েছে। সমাজ দর্শক মন্ডলী এখানে চিন্তা করেন, উনি বললেন কোনো শর্ত থাকবে না, শুধু ভদ্রতা বজায় রেখে যেন ডিবেটটা হয়। এরপরে কত কাকে লাগছে আসাদ নূর সাহেবের ব্রাদার রাহুলকে মোকাবেলা করতে, একটা মুসলিম জেনারেল ছাত্র আমরা, আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে আমাদের আলেমদের কাছে পৌঁছাতে হলে আমাদের বুকের প্রতি যেতে হবে বেচারা, আমাদের বুকের উপরে ভেদ করে যেতে হবে আলেমদের কাছে পৌঁছাতে। বেচারা আমার সঙ্গে এখন 7 জন 9 জন লাগছে, দেখেন নোট করে দিয়েছি কি কি বলেছে শর্ত দেখেন। রাহুল তার পক্ষের একজন আলেমকে সাথে রাখতে পারে, আর আসাদ নূরের কতজন লাগবে দেখেন। আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ, আমার আলেমদের প্রয়োজন নেই রে ভাই, আলেমদের এইসব ডিবেট আসার দরকার নেই। শুয়োরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য, শুয়োরের সঙ্গে কুস্তি লড়াই জেতার জন্য আমাদের আলেম সমাজকে ওই নোংরা মাখতে আমরা দেব না, আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ। চলুন। আচ্ছা, তারপরে 2 বলছে কি, চাইবো সে আলেম যেন পরিচিত এবং গ্রহণযোগ্য হয়, মানে পরিচিত আলেম হতে হবে বেচারা। 3 নাম্বার, নাস্তিকদের মধ্যে থেকে একজন ডাকা হবে, মানে আসাদ সহ আরেকজন থাকবে। সেই সাথে বৈজ্ঞানিক বিষয়গুলো সম্পর্কে মতামত দেওয়ার জন্য একটা বিজ্ঞানী লাগবে আসাদ নূর সাহেবের, আর কি লাগবে, কিছু মানে একজন ডাক্তারও লাগবে, একজন মনোরোগ বিশেষজ্ঞও লাগবে, একই সাথে শিশুদের অধিকার নিয়ে কাজ করে তারাও লাগবে, আরবি ভাষার উপরে পাণ্ডিত্য আছে এমন একজন থাকবে এ বিতর্কে, এবং সময়ের সীমাবদ্ধতা থাকবে না। 9 নম্বর, যে কোনো সময় মেনটেন করা থাকবে না, 15 মিনিট 20 মিনিট এর কোনো থাকবে না, মানে মাছের হাটের মতো যখন যে পাবে ঢোলঢাল মারবে, মানে একটা বিশৃঙ্খল পরিবেশ। যে বললাম না, মানে সুরের সঙ্গে কুস্তি লড়াইয়ের জন্য নোংরা কাদাতে আলেমদেরকে আমরা নামতে দেবো না, আলহামদুলিল্লাহ নামতে দেবো না, আমরাই যথেষ্ট আছি। দেখেন আসাদ নূর সাহেব, দেখেন এখন ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করার জন্য 7 জন বিজ্ঞানী লাগছে নাস্তিকদের, মুসলিমের সঙ্গে ডিবেট করতে, সাইকোলজিস্ট লাগছে, যারা চাইল্ড বাচ্চাদের অধিকার নিয়ে কথা বলে তাদেরকেও লাগছে, কত কি লাগছে তাদের, আলহামদুলিল্লাহ। এটা কি অন্য কিছু নয়। ছাত্র যখন ফেল করে তো তখন বাবাকে গিয়ে বাপ যখন বলে, কিরে সবাই পাস করলো, তুই পাস করতে পারলি না কেন? তখন বলে যে আব্বা আমি পাস করব কিভাবে তুমি জানো তো কি, যে আমার বইটা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু ওর বইটা চকচকে ছিল, তার জন্য সব পড়াশোনা করতে পেরেছে। আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা দিতে আমার আধা ঘন্টা আগে কলমের কালি শেষ হয়ে গেছে বা কলমের বল পড়ে গেছে, এই জন্য আমি পারিনি। মানে দেখবেন অনেক ছাত্র আছে যারা ফেল করার পরে হাজার অজুহাত দেখায়, অনেক অজুহাত দেখায়, যে আমি পরীক্ষা ফেল করছি কেন জানেন বাবা, আসলে পরীক্ষার গান খুব কঠিন ছিল, মানে কত রকমের যে অভিযোগ, যারা ফেল করে গেছে হাজার রকমের অভিযোগ। তারপরে এরপরে দেখেন, এবারে পরে দেখেন আমি ঠিক পাস করব, আব্বা বাবা ঠিক পাস করবো বাবা, এরপরে দেখিয়ে দেবো বাবা। ক্লাস 7 আবার থাকবে, ক্লাস 7 আবার থাকবে বাচ্চাটা। আচ্ছা, এরপর তিনি কি বলছেন দেখেন, আর তিনি সারা না দিলেও আমাকে আলোচনাটি করতে হবে এবং বিতর্কের উপরে বিশ্লেষণমূলক তিনি বলছেন যে আমি তার এই ডিবেটে যদি সারা না দিই, তাহলে তিনি ওই কোন একটা চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে তিনি আমাদের এই ডিবেটটাকে নিয়ে আবার পর্যালোচনা ভিডিও উনি একাই করবেন। করো রে বাবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো।
আমি বলেছি না তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই, মানুষ দেখছে। কেন আসাদ সাহেব তো 1 বছর আগে একবার রুহুল আমিন সিরাজের সঙ্গে একই টপিকে আলোচনা করেছেন, সেই সময় তো পর্যালোচনার প্রয়োজন হয়নি। এবার পর্যালোচনার প্রয়োজন হচ্ছে কেন? এবারে এত টাইমের অভাব হচ্ছে কেন? এবার 7 জন মিলে ব্রাদার রাহুলকে মোকাবেলা করতে হবে? লজ্জা লাগা দরকার, বেচারা লজ্জা লাগা দরকার আছে, লজ্জা লাগা দরকার আছে আসাদ সাহেব। একটু মানে মানুষের এই 3 দিনে ধরে মানে চিন্তা করে এখন কিছু না, হয়তো নাস্তিক গ্রুপের মধ্যে তখন আসাদকে সব ঝেড়েছে, উল্টাপাল্টা বলে তুই এটা পারলিনি, ওটা পারলিনি, ওটা পারলিনি। মানে প্রতিবেশী মানে যখন কোনো ছাত্র ফেল করে তখন বাপ মা কেলাই, এই এটা পারিসনি, ওটা পারিসনি, এটা পারিসনি। প্রশ্ন যখন চলে এসেছে প্রশ্নটা সব উত্তর দিয়েছে, মানে নাস্তিক গ্রুপ থেকে হয়তো দেয় এই উত্তরটা এটা দিলে ঠিক ছিল, এই উত্তরটা বেরোতে প্রশ্ন করেছে তুমি উত্তর দিতে পারতে, এই দলিতদের রাহুলকে খণ্ডন করতে পারতে, এ দেখো এই ক্ষতির কথা বলছে, এই ক্ষতি। দেখলাম একটা ভণ্ড নাস্তিক আছে তার ইউটিউব চ্যানেলে আমার এই প্রশ্নগুলো জবাব দিচ্ছে। আরে বেচারা 340টা স্লাইড রেডি করা ছিল। আরে আসাদ হচ্ছে এই ফিল্ডে বাচ্চা, বলিনি যে তুমি কাকে খেলা শিখাচ্ছ, এই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড় আমরা। আমি যতগুলো অভিযোগের রেডি করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সবকিছু রেডি করা ছিল, স্লাইড বানিয়ে রেডি রেখে দিয়েছিলাম, যে বেচারা তুমি যতই তীর নিক্ষেপ করো না কেন ওই তীরকে সব ঝাঁঝরা করে ছেড়ে দেবো। ওই সংশয়.com এর ওই আর্টিকেল 5টা পড়ে নাস্তিক আসাদ ভাবছে ওরা শেষ করে দেবো। আরে হজম করা আছে, ওইসব আর্টিকেল হজম করা আছে, আলহামদুলিল্লাহ হজম করে তীর নিক্ষেপ করলে ভাবছে যে ওরা ব্রাদার 21টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, এটার জবাব ওটা হবে, তিরমিজি হাদিসটা কিন্তু দুর্বল, আরে কত কি। আরে বেচারা যদি ওই অভিযোগগুলো ওই যে আসাদ সেই দিন করতো আলহামদুলিল্লাহ জমে যেত। যদি ওই এই কে যেন একটা ধর্ম চ্যানেল আছে নাকি একটা নাম, ওই অভিযোগগুলো যদি আমাদের কাছে করতো সেই দিন প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আরো উলঙ্গ হতো। আমাদের আলহামদুলিল্লাহ রেডি আছে। আচ্ছা, তিনি এখানে আবার আলোচনা করতে চান। এবার একখানে আমার কথা এখানে বলে দিই। আসাদ সাহেব, মা যখন ভাত রান্না করে তো ওই ভাতের মধ্যে দেখবেন ফুটছে, তো 2-3টে একটা ভাতকে তুলে একটু চাপ মেরে দেখে নাই যে ভাতটা হয়েছে কি হয়নি, বারবার এই তোলার দরকার নেই। দাদাদের সঙ্গে থেকে পুনর্জন্ম বিশ্বাসী হওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষের জন্ম একবারই হয়, বারবার পুনর্জন্ম হয় না। তাই সময় আপনি যতটা পেয়েছেন আমিও ততটা পেয়েছি। এখন আপনি যদি মনে করেন আপনি জিতে গেছেন তো জিতে গেছেন, সমস্যা নেই, আপনি জিতে যান, মানুষ দেখছে। তবে আপনি যে আচরণগুলো করছেন, তবে এখানে মনে রাখবেন আপনাকে নিয়ে কেউ চক্রান্ত করছে। মানে আপনার যতটা মান সম্মান ছিল আপনাকে প্রলোভন দেখিয়ে দ্বিতীয়বার আবার একই বিষয়ে চ্যালেঞ্জ করে এটা আপনার জন্য পোশাকটার শরীরে যতটা ছিল ততটা আবার খুলে ফেললেন। এটা একদম আপনি নিশ্চিত করে দিলেন মানুষকে যে আপনি দ্বিতীয়বার চ্যালেঞ্জ করলেন একই টপিকে। যদি অন্য একটা টপিকে বলতেন যে ইসলামী যৌনদাসী, যেগুলো আপনাদের অভিযোগ ইনশাল্লাহ সব হবে একটা একটা করে, মানে বা এই মোহাম্মদ সাল্লামের মানে ইসলামী ল, জিহাদ, এই বিভিন্ন বিষয় আছে, এগুলো নিয়ে যদি সেকেন্ড করে চ্যালেঞ্জ করতেন মানুষ তাহলে বলতো যে না তাহলে আসাতে মানে একটা দম আছে, আবার আসতে চাচ্ছে। কিন্তু একই ক্লাসে 2বার থাকা মানে মানুষ বুঝে নেয় বেচারা ফেল করেছে, বেচারা ফেল করেছে। যদি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ফেল করেছে বেচারা, মানুষকে বলছে কিরে কেমন কেমন রেজাল্ট হলো, পাস করেছি, কিন্তু ফেল করেছে বেচারা আসলে, কিন্তু মুখে বলছে একদম মুখে হাসি হাসি। অনেক ছাত্র আছে মাধ্যমিক পরীক্ষাতে রেজাল্ট পেয়েছে ফেল করেছে, কিন্তু ক্লাস থেকে যখন বেরোচ্ছে রেজাল্ট নিয়ে আমার জিজ্ঞেস করে রেজাল্ট কেমন হলো, হ্যাঁ পাস করেছিস, হ্যাঁ পাস করেছি, হাসি মুখে, মানে এমন হাসি দেয় যে হ্যাঁ পাস করেছি। পরের বছরে দেখা যাচ্ছে বেচারা আবারও মাধ্যমিক পরীক্ষা হলে গিয়ে অ্যাডমিট নিয়ে পরীক্ষা দিতে ঢুকছে। মানুষ তখনই বুঝে নাই যে এই বেচারা তুই গতবার বললি যে তুই পাস করেছিস, আবার কেন মাধ্যমিক পরীক্ষা দিতে ঢুকেছিস, তখনই বুঝে নেই বেচারা আসলে ফেল করেছিল। এটা বলতে হয় না, যতই চাপাবাজি করা মানুষ বুঝে নাই। তো একই টপিকের উপরে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করা, পর্যালোচনা করা, টাইমিংকে সময় পাইনি বলা, ঠিক আছে, মুসলিম মডারেটর থাকা, এই অভিযোগ দেওয়া, ঠিক আছে, এগুলোকে মানুষ বুঝে নিচ্ছে আপনার যতটা অবস্থান ছিল সে জায়গাটা হারিয়ে ফেললেন। আর নাস্তিকদের যে গ্রুপ আছে, মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এতবার ভেবেছেন আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই।
ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে, তো এই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে, তো এইটাকে এই স্থান থেকে নষ্ট করে নাস্তিকরা চক্রান্ত করে আসাদকে ডাউন করার চেষ্টা করছে। আসলে আসাদ তার ইন্টেলেকচুয়াল বিষয়টা একদম নিম্ন লেভেলের, মানে আইকিউ লেভেলটা একদমই জিরো লেভেলের, একদম জিরো। মানে তাকে যে কেউ যে থাপ্পড় মারতে চেষ্টা করছে বেটা বুঝতে পারছে না। অন্য নাস্তিকরা মানে আসাদের এই সেলিব্রিটি তার ভিডিওর ভিউজ দেখে সহ্য হচ্ছে না, ঈর্ষা করে আসাদকে এই রাস্তাতে নামিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আবার উলঙ্গ করে দিচ্ছে। মানে এতটুকু ইন্টেলেকচুয়াল একটা বুদ্ধি মানে এর নেই যে একটা ডিবেট হয়ে যাওয়ার পরে আবার একই বিষয়ে ডিবেটে চ্যালেঞ্জ করা, মানে এটা মানুষ যে এই ব্যক্তিকে হেরে গেছে এটা বুঝে নাই, এটা বলার দরকার হয় না। আসাদের মতো সকলে আইকিউ লেভেল কম না। যদি সেকেন্ড কোনো ইস্যু নিয়ে বলতো যে ব্রাদার রাহুলকে একটা ডিবেট হলো, আমরা আরো ডিবেট করতে চাই, যেহেতু আপনি বলেছেন যে ডিবেটের জিত আপনার উদ্দেশ্য না, প্রচার করার উদ্দেশ্য, এটা হচ্ছে গাছে কাঁঠাল গোপেতাল। ডিবেটের জিতারই আপনার উদ্দেশ্য ছিল, আপনার ভিডিওতে দেখিয়ে দিয়েছে, আপনি বলেছেন যে হেরে গেলে আপনি ভিডিও করা বন্ধ করে দিবেন, কেউ নাকি নাস্তিকদের সঙ্গে পারবে না। এখন আঙ্গুর ফল টক হয়ে গেছে, সে যা হয়েছে হয়েছে, মান সম্মান ওইভাবে টিকে না, ওইভাবে আর ভক্তদেরকে বুঝ দেওয়া যায় না, ভক্তরাও বুঝে। তো আর দ্বিতীয় নম্বর বিষয়, যেটা আপনি দ্বিতীয় কোনো ইস্যু নিয়ে ডিবেটের চ্যালেঞ্জ করতেন, মানুষ ভালোভাবে গ্রহণ করতো এবং মানুষ বুঝতে পারতো, কিছু কিছু মানুষের সন্দেহ হতো যে আসাদ তার মনে ভালো রেজাল্টই করেছে, তার জন্য সেকেন্ড একটা ইস্যু নিয়ে। কিন্তু এই একই বিষয়ে চ্যালেঞ্জ করে মান সম্মানটা শেষ করে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন জনের সম্মুখে। আমাদের প্রথম ডিবেটে যতটুকু আপনার মান সম্মান ছিল, এই ফেসবুক পোস্টের কারণে সেই মান সম্মানটা একদমই ধূলিসাৎ, একই বিষয়ে চ্যালেঞ্জ করার জন্য। এতটুকু বুদ্ধিটাই নাস্তিক গুলো নেই। তার জন্য কোথাও জায়গাটা পড়েছিলাম, একটা আর্টিকেল পড়েছিলাম কোন নিউজ পেপারে হয়তোবা, নাস্তিক একটা মানসিক ব্যাধি এই শিরোনামে। নাস্তিক যারা হয় তারা বাংলা ভাষায় পাগল হয়, মানে পাগল ছাড়া কেউ নাস্তিক হয় না। তো ওই অনেকটা এরকম বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তো আমার পক্ষ থেকে বলে রাখি যে ডিবেট যখন শুরু হয়েছে নাস্তিকদের সঙ্গে, ইনশাল্লাহ ডিবেট চলবে, তবে যে ধাক্কাটা দেওয়া হয়েছে ধাক্কা একটু সামলান আপনারা, চলতে থাকবে। এবং আমি বছর ডিবেট করি, প্রত্যেক বছর আমার একটা করে ডিবেট হয়। আমার হয়েছে মহেন্দ্র পাল আর্যের সঙ্গে একবার হয়েছে, নাইমা সরকারের সঙ্গে একটা হয়েছে, বছরে একটা করে হিন্দু ঠাকুর পণ্ডিত খ্রিস্টান একটা একটা করে হচ্ছে, হবে, চলতে থাকুক। এবং আপনাদের নাস্তিকদের ইনশাল্লাহ, একটা হিন্দিতে একটা কথা আছে, বাল কা খার উখার লেঙ্গে, তো ইনশাল্লাহ এটা খুব অচিরে হয়ে যাবে, এত কষ্ট পাওয়ার কিছু নেই। ডিবেট হবে, একই বিষয়ে বারবার আমি চাই না, কোনোদিন আমি করি না একই বিষয়ে বারবার একই ব্যক্তির সঙ্গে না। হ্যাঁ, নাস্তিকদের যদি অন্য কোনো ব্যক্তি থাকে, অন্য কোনো নাস্তিক দেখব তার পরিচিতি কেমন আছে, সবকিছু দেখে বিবেচনা করে তারপরে অন্য কোনো ব্যক্তির সঙ্গে টপিক আলোচনা হতে পারে, তখন চিন্তা করে দেখবো ব্যক্তির পজিশন দেখে ডিবেট হতে পারে ওই বিষয়ে। কিন্তু একই পচার সময়কে দুইবার পা কেউ কাটবে না, ঠিক আছে? আর আসাতে যে আইকিউ লেভেল, এখানে আমার ডিবেট করতে এসে তো আমি হতাশ হয়েছি। আমার অফিসে ব্রাদার ইমরান আছে, ওই যথেষ্ট ছিল মনে করি আমি, ব্রাদার ইমরান ওই যথেষ্ট ছিল। আমাদের আরো ছেলেরা আছে, ওরাই যথেষ্ট ছিল, প্ল্যাটফর্ম পেলে ওরাই আসাদের মতো ছেলেকে মানে একদম নিচে লেথরিয়ে ঘাট দিয়ে আশ্রয় ফেলতে পারতো, আমরা মনে করি। তো অচিরে ডিবেট আবার হবে বছরে একটা। আর আমার দেখবেন, আমি আজকে এই ঘোষণা আমার আজকের নয়, এই ঘোষণা আমার 4 বছর আগেকার, 4 বছর আগেকার ঘোষণা। ফেস দ্য পিপলে দেখবেন যখন মহেন্দ্র পাল আর্যের সঙ্গে ডিবেট হয়েছিল, শেষে বর্ণাশ্রম নিয়ে যখন প্রেমরঞ্জন বাবুর সঙ্গে আলোচনা হয়েছিল, তখন আমি বলে দিয়েছি আমার ডিবেটের সময় হচ্ছে রামাজান মাসের পর থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কেন এই সময় বাড়িতে থাকি, সেপ্টেম্বরের পর থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায়। তাই নতুন করে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েও লাভ নেই, আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে না, ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? তো সমস্যা নেই, চিন্তা করবেন না। আপনাদের নাস্তিকদের প্রিয় যেসব টপিক গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে। এবার আপনার মতো নিম্ন লেভেলের ব্যক্তিরা দরকার নেই, আপনাদের যেসব মানে চ্যাম্পিয়ন গুলো আছে, নিজেকে চ্যাম্পিয়ন মনে করে, ওই চ্যাম্পিয়ন গুলোর সঙ্গে হবে, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যে টপিক গুলো সবচেয়ে বেশি রসিয়ে রসিয়ে বলেন, এইসব টপিকে আলোচনা হবে, দেখবেন ফলাফলটা দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আগে বলেছি কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এগুলো আমাদের বিজয় না, সত্যের পক্ষে আলহামদুলিল্লাহ, সত্যের পক্ষে যারাই কথা বলবে তাদেরই বিজয় সুনিশ্চিত হবে। এটা আমার ব্রাদার রাহুল, আমি এই ফিল্ডের মানুষ না, আমি কোনো আলেমে না, কিন্তু যখন আপনি সত্যের পক্ষে কথা বলবেন, ইনশাআল্লাহ পৃথিবীর যত বড়ই ব্যক্তি হোক না কেন,
ও উল্টে পড়ে থাকবে, একদম লেত্রিয়ে একদম মানে আছড়ে ফেলা যাবে। তো ইনশাল্লাহ এই নাস্তিকদের সঙ্গে তাদের সবচেয়ে রসিয়ে যেসব টপিক, প্রত্যেকটা বিষয় করে ডিবেট হবে, বছরে একটা করে হবে ইনশাল্লাহ। আর যেগুলো চ্যাম্পিয়ন আছে রেডি থাকতে বলেন, চ্যাম্পিয়নরা পড়াশোনা একটু বেশি বেশি করে করো। প্রায় 8 মাস সময় তোমাদের হাতে এখন আছে, 8 মাস ধরে একটু বেশি বেশি করে পড়াশোনা করো। সামনে বছর ইনশাআল্লাহ যদি আমাকে হায়াত আল্লাহ বাঁচিয়ে রাখে, তো আরেকটা তোমাদের সবচাইতে যে টপিকটা হিট টপিক, সেক্স স্লেভারি, ইসলামী যৌন দাসী, এই টপিকের উপর আলোচনা হবে। 1 বছর সময় দিলাম, পড়াশোনা করো, 1 বছর ধরে পড়াশোনা করো। আমি এখন জলসাতে ব্যস্ত হয়ে যাবো, ওয়াজ মাহফিল আছে আমার, বাইরে সফরে থাকতে হবে, এই সময় আমি ডিবেট করি না, সকলেই জানে। সেপ্টেম্বর মাসে আমার ডিবেটের সমস্ত অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে যাবে এখন। এখন আমার বই লেখালেখি আছে, প্রোগ্রাম আছে, সবকিছু আছে, নিজের কাজ আছে, এগুলো। এখন 1 বছর নাস্তিকদেরকে বললাম বাড়িতে হোমওয়ার্ক একটু ভালো ভালো করে করো, ঠিক আছে, পড়াশোনা করো। কালকে আসাদ নূর সাহেবকে বলবো যে মুফতি মাসুদের কাছে ওই পিছনে একটা ব্যাগ নিয়ে, স্কুল ব্যাগ নিয়ে, আর হাফ প্যান্ট পরে চলে যাবে ছাত্রর মতো, গিয়ে ওই লেখাপড়া করো 1 বছর ধরে। ডিবেট হবে আবারও, এই বিষয়ে নয়, অন্য কোনো বিষয়। একই ক্লাসে আমরা 2 বার থাকি না, জীবনে আমরা একই ক্লাসে 2 বার থাকি না কোনোদিন। আমার পরিবারের, আমার বংশের কেউই একই ক্লাসে 2 বার থাকেনি, তাই একই লেভেলে আমরা যেতে চাই না। সেকেন্ড টপিক আলোচনা হবে নাস্তিকদের চ্যাম্পিয়ন যারা আছে, মনে করবা তোমাদের মানে গড যারা আছে, গডফাদার যাদেরকে মনে করো, রেডি হতে বলো। 8 মাস সময় থাকলো দীর্ঘ, এই 8 মাস ধরে পড়াশোনা করো সেক্স লেবারির উপরে, এই বিষয়ের উপরে ডিবেট হবে, প্রস্তুতি নাও। 8 মাস সময় দিয়ে গেলাম, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এখানে অনেকে বলছেন যুক্ত হব, কথা বলতে চান। আচ্ছা ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি এখানে, যুক্ত হওয়ার জন্য আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। আচ্ছা দর্শক মন্ডলী, আচ্ছা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা যুক্ত হতে পারবেন। দেখেন তো লিঙ্ক পেয়ে গেছেন, যুক্ত হয়ে যান, কথা হবে ইনশাল্লাহ। সময় দেবো আজকে আপনাদেরকে, আসলে এতটুকু বলার দরকার ছিল। এইসব বাচ্চা, আচ্ছা এখানে, আচ্ছা লিঙ্কগুলোকে সব পিন করে দিতে হবে, ফেসবুক ইউটিউবের লিঙ্কগুলো সব পিন করে দিই আমরা। যারা আছেন কমেন্টে আছেন তারা আপনারা করে দিবেন, একটু লিঙ্কটা শেয়ার করে দেন যেন সকলে যুক্ত হতে পারে, সকলে যুক্ত হতে পারে এই বিষয়ে। আচ্ছা আমরা একটা একটা করে বেশি সময় দেবো না, প্রত্যেককে আমরা 2 মিনিট করে সর্বোচ্চ সময় দেবো, টোটাল 2 মিনিট করে সময় দেবো। 2 মিনিটের মধ্যে আপনাদের কথা শেষ করবেন, ঠিক আছে, বা বেশি সময় দেওয়া যাবে। আমরা অনেককে যুক্ত করব, তাদের মতামত নিব, তবে 2 মিনিট করে। আচ্ছা আসেন, সত্য জানি একজন আছেন, আপনার সময় শুরু হয়ে গেছে, আপনি কি বলতে চান বলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আজকে কোনো বিষয় নির্ধারণ করা আছে? না, আজকে আমাদের এই যে আসাদের দ্বিতীয় ডিবেটের যে চ্যালেঞ্জ, এই বিষয়ে পুরো আমরা একটা জাস্ট লাইভ করলাম, তার চ্যালেঞ্জ প্রসঙ্গে। মানে আমি একটা প্রসঙ্গে কথা তুলতাম, ওই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, একটু আলোচনা করতেন। না, আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর আজকে দেওয়ার জন্য বসিনি, আজকে শুধু জাস্ট তার এই যে ডিবেটের দ্বিতীয় চ্যালেঞ্জ এবার করলো, এবং সেদিনকার ডিবেট প্রসঙ্গে কিছু যদি শ্রোতারা মন্তব্য করতে চায় মন্তব্য করবে, তার ব্যতীত অন্য কোনো প্রশ্ন না। অন্য কোনো প্রশ্নের জন্য পুরোবার আমরা আসি আমাদের। ভাই হ্যালো, জি আমি একটু কয়েকটা প্রশ্ন আছে ছোট ছোট, মানে আপনি সংক্ষেপ। আপনাকে তো বলে দিলাম রে ভাই, যাতে কোনো প্রশ্ন উত্তর দিতে বসিনি, তারপরে এসে মানে ছোট ছোট এসকে আশরাফ ভাই, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি সিঙ্গুর থেকে বলছি, এখন অবশ্য রাজস্থানে আছি। জি জি জি, কি বলতেছেন বলেন। বলছি আপনাকে জাযাকাল্লাহু খাইরান। মানে কি বলবো, সেই দিনটা তো আমাদের জন্য মানে সে চাঁদ রাতের মতো অবস্থা, বলে বোঝাতে পারবো না, মানে যা হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আপনার কাছে একটা অনুরোধ আচ্ছা, আপনাকে আমি আপনাদের কাছে একটা মন্তব্য জানতে চাই যে আসাদুল সেম একই টপিকে আবারও চ্যালেঞ্জ করছে, এটা আপনাদের আপনাদের মনে কি না না না, একই বিষয়ে একদম না, চ্যালেঞ্জ? একদম নয়। আমার তো মনে হয় এবার অন্য মুরগি, মানে আমির হক ভাই যেটা বলেছিলেন যে আমার জন্য কিছু মুরগা চুরগা দেখে দাও না রাহুল ভাই, তা আমি হচ্ছে এখন অন্য মুরগি, অন্য টপিকে। এটা একদম নয়। আবার কি, ও বেটা হেরে গেছে, ওর সাথে আবার কি, আর ও তো আমার মনে হচ্ছে আপনি না না, ফালতু আচ্ছা, মানে হেরে time যাওয়া waste জিতে করবেন। যাওয়া এটা তো একটা আলাদা বিষয়। তো মানে একই বিষয়ে একই ব্যক্তির সঙ্গে আবারও ডিবেট করতে চাওয়া, মানে এটা মানুষ কি বুঝে আসলে? আসলে এই ব্যক্তি মানে একটু মেন্টালি সমস্যা হচ্ছে, এরকম বুঝে না মানুষ। মানে ওই যে এই আচরণগুলো কারা করে? ফেল করে সুস্থ গেছে, স্বাভাবিক মানুষরা করে? মানে ফেল করে গেছে, এখন কি করবে, ওই আরেকবার পরীক্ষা দেবে, যেটা তখন মানে বলছিলেন ওটা। ভূগোলে পরীক্ষা দিতে, মানে ভূগোলে সাবজেক্টে পরীক্ষা দিতে গিয়েছে, দিয়ে বেচারা ক্লাসের মধ্যে আর উল্টাপাল্টা কাজ করেনি, ক্লাস থেকে বেরিয়ে এসেছে, কাজ যখন করছে না তখন এখন যেহেতু প্রশ্ন হাতে পেয়ে গেছে, তো হাতে লিখেছে, প্রশ্ন হাতে লিখে লিখেছে যে স্যার বাথরুমে যাবো, স্যার বাথরুম চাপিয়েছে, তো বাথরুমে গিয়েছে, তো ওখানে গিয়ে টুকলি নিচ্ছিল পকেটে, টুকলি উত্তরগুলো সব হাতে হাতে লিখে নিয়ে চলে এসেছে। এবার ক্লাসে আবার ওটা ঢুকতে যাচ্ছে। মানে ওর মুখ চোখ দেখে এটা মনে হচ্ছিল যে মানে ইতিহাস পড়ে এসছে আর অঙ্ক পরীক্ষা পড়ে গেছে এখন, মানে সে ভূগোল হলেও তবে কিছু লিখতো, তো অঙ্ক পড়েছে কি করবে ও? না, ওনাদের মানে অহংকার এরকম। ছিল, ওনাদের একটা অহংকার ছিল, এইসব হুজুর টুজুর এরা কি 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 বলবে কি জানে, একটা অহংকার ছিল। বেচারা এসে উল্টো জিনিস দেখেছে, বেচারা এসে উল্টো জিনিস দেখে আর সহ্য হয়নি। বেচারা সবগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের শেখ ফেব্রুয়ারি ইসলামী জনতা শিবিরে লাফাঝোপা করো ইনশাল্লাহ। আমাদের এটা তো আহ জাস্ট প্রথম ডিবেট নাস্তিকদের সঙ্গে, তো এটা তো জাস্ট আমাদের একটা টেলার ছিল, বাকিটা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। প্রচুর জি দোয়া আশরাফ আপনার ভাই, জন্য। ধন্যবাদ। আর আরেকটাই ছিল যে আপনি হিন্দি ভাষাটা একটু ভালো করে শিখুন, কেন যারা হিন্দিভাষী আছে তারা যে কি একটা মিস করছে সেটা আমরা জানি, ওরা এখনো বুঝতে পারছে না। যেটা আমির হক ভাইও সেই দিনকে লাইভে বললেন যে রুদ্রমূর্তি আমি দেখেছি, সেই দিনকেই দেখেছি, অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই জানি। তো আমি আপনাকে বলছি হিন্দি ভাষাটা আরেকটু একটু টাইম দিন, হ্যাঁ, আর ওখানেও দেখতে যাই আমরা। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ফেসবুকে লিংকটা কমেন্ট পিন করে দিতে, ফেসবুকে লিংকটা পিন করে দিতে হবে, ফেসবুক থেকে যুক্ত হতে যাচ্ছে অনেকে। ঠিক আছে আশরাফ ভাই, আপনাকে বিদায় দিই, আমাদের ঠিক মাহবুব আছে, ভাই আছে। ঠিক আছে ভাই। জি মাহবুব ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাহুল ভাই, আমি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে আসলে মানে আমি আজকে যে আপনার লাইভ দেখে বা কিছুক্ষণ আগে হয়তো আপনার লাইভ শুরু হওয়ার সাথে সাথে একজন আমাকে স্ক্রিনশট দিল, স্ক্রিনশটে আমি ওই ইয়েটা দেখে তারপর আমি ওই ইয়েতে গেলাম আর কি, ওই ওর যে পেজ আছে ওই পেজে গিয়ে সরাসরি দেখলাম, সরাসরি দেখে আসলে মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আসলে মুখে ফেনা তুলে ফেললাম যে আসলে আচ্ছা, পরাজয় কি জিনিস। মাহবুব পর- ভাই, আমি জি 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 যেমন স্লাইড চালাচ্ছিলাম, ও বাচ্চারা বলছে আমার চোখ মুখ দেখে, আমার হাত টাত দেখে বোঝা যাচ্ছে অন্য কেউ মানে করছিল, কি জানে বলছিল যে কে সহযোগিতা রোল করছে, ভাই, মানে এরা নাকি রোল ভাই, নাস্তিক। আচ্ছা আমি 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 জানি যে আপনি নিজে করছিলেন, আমি যদিও জানি না যে না, আমি কারণ আমি আপনার আমি একটা বলি, জি মানে আমার সামনে কিবোর্ড আছে, ও বেচারা স্লাইড সম্পর্কে মানে জিরো পরিমাণে ধারণা নেই যে স্লাইড চালাই কিভাবে। আমার তো এটা মানে ও যে এইসব কথাগুলো বলছে, মানে একটু মান সম্মান তো মানে অন্তত থাকার দরকার, এই মান সম্মানটুকু বেচারা লাস্ট মধ্যে শেষ করে দিল। জি জি জি। না আমি 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 ধরে তর্কের খাতিরে, ধরেন তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে ধরেন স্লাইড গুলা আপনাকে অন্য কেউ রেডি করে দিয়েছে, ধরে নিলাম রাহুল ভাই, ভাই এটা কি ডিবেটের মধ্যে মানে এটা কি বাচ্চা তোমাকে তোমাকে অন্য কেউ শিখিয়ে দিয়েছে আমি এখন এটা মানবো না, অন্যকে শিখিয়ে দিয়েছে কেন? আরে ভাই, ডিবেটের মধ্যে রাহুল ব্রাদার রাহুল উপস্থিত, কে শিখিয়ে দিয়েছে, কোত্থেকে শিখিয়ে দিয়েছে, কোত্থেকে স্লাইড বানিয়ে দিয়েছে? এটা কি ডিবেটের মধ্যে মানে এটা কান্নাকাটি করার বিষয়? মানে আর কিছু পায় না, মানে যুক্তি খণ্ডন করার কিছু পায় না। আচ্ছা, আরেকটা আমি একটা জিনিস আসলে দর্শকরা এটা নোটিস করেছেন কিনা এই জন্য আর কি আসলে আমি খুব চাচ্ছিলাম যে আপনার এখানে যুক্ত হয়ে এই জিনিসটা করি। দেখেন, 12 মিনিট 49 সেকেন্ডে এখান থেকে একেবারে কাটায় কাটা আপনারা 12 মিনিট 49 পুরা ডিবেটের 12 মিনিট 49 সেকেন্ডে সে বলছে যে সে পেডোফাইলকে সাপোর্ট করবে না, হ্যান করবে না, পেডোফাইল যতই মাথা কেটে ফেলুক পেডোফাইলকে সে পেডোফাইল বলবে, হ্যান ত্যান হাবি জাবি বললো। ঠিক আছে, ঠিক জি জি। আপনি যখন দেখালেন যে চায়নার যে বয়সটা, যে এজ অফ ম্যারেজ যেটা চায়নাতে, তো সেই অনুযায়ী যদি তোমাকে কেউ পেডোফাইল বলে তাহলে কি হবে? তখন আবার 2 ঘন্টা 1 মিনিট 31 সেকেন্ড থেকে সম্পূর্ণ
2 ঘন্টা 1 মিনিট 31 সেকেন্ড থেকে সে বলছে যে শিশু বিবাহ আর প্যাডোফাইল এক না, শিশু বিবাহ আর প্যাডোফাইল এক না। আপনারা এক্ষুনি যারা এই মুহূর্তে শুনছেন তারা এই 12 মিনিট 49 সেকেন্ড আর 2 ঘন্টা 1 মিনিট 31 সেকেন্ড ওখানে গিয়ে সম্পূর্ণটা দেখে নেবেন। একেবারে হুবহু, মানে ও যে নিজেই জানে না 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে সে কি বলেছে, এই 2 ঘন্টা আগে সে কি বলেছে আর এখন কি বলছে সেটাই জানে না। এবং আরেকটা জিনিস আমি নোটিস করলাম যে সে আপনার যে পয়েন্টগুলো, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো সে লিখে রেখেছে। আরে ভাই, নিজে লিখে রেখেছো, লিখে রাখার পর বলতেছে যে ব্রাদার রাহুল বলেছেন আমি নাকি বলেছি। আচ্ছা আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা রাহুল ভাই একটু বলে দিবেন। আরে ভাই, ডিবেটের কি এটা নিয়ম হচ্ছে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে তারপরে আবার কিন্তু আপনি কিন্তু ওই যে স্লাইডটা, মানে দেখেন তাদের ধূর্তামিটা দেখেন, মানে ও প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা সে স্বীকার করছে না। সে বলছে যে আসলে আমি ভুলে গেছি, আসলে আমি মনে করতে পারছি না সে কি প্রশ্ন করেছিল। আপনি কিন্তু স্লাইডের মধ্যে সে কিন্তু দেখা গেছে স্ক্রিনশট নিয়েও রাখতে পারতো। আপনি যে কয়টা প্রশ্ন করেছেন প্রত্যেকটা কিন্তু একেবারে স্ক্রিনে ভাসছিল, ঠিক আছে। তো মানে আমি আসলে এই ওখানে তো আমি কনফার্ম যে আসলে সে আসলে মোটামুটি তার ঝুলিতে নিয়ে আসছিল, অল্প একটু ভেবেছিল যে মানে একটা অবাক করার বিষয় কি জানেন, মানে আলোচ্য বিষয় নৈতিক না অনৈতিক, বেচারা এই 3 ঘন্টা সময় পেল। নৈতিকতার সংজ্ঞা বলতে কি 3 ঘন্টা সময় লাগে? বেচারা বলছে আমি সময় পাইনি। টাচই করেনি কেন ওটা? এটা কি তোমার বলা তুমি বারবার বলতেছো যে কি হুমায়ুন আজাদ আমাদের নৈতিকতার মানদণ্ড না, তাহলে ভাই এই কথাটা বলতে পারলা, তারপরে বলতে পারলা না যে তোমাদের নৈতিকতার মানদণ্ড কি? বলো যে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার নৈতিকতার মানদণ্ড, অথবা আসিফ মহিউদ্দিনের সংশয়.com আমাদের নৈতিকতার মানদণ্ড। বলো, একটা কিছু তো বলো রে ভাই। নৈতিকতার মানদণ্ড না, ঠিক আছে, এটা বলে দিয়ে খালাস, মানে প্রশ্নের উত্তর হয়ে গেল নৈতিকতার মানদণ্ড না। অথচ তার প্রোফাইলে সে তাকে পথ প্রদর্শক হিসাবে, মুক্ত চিন্তার পথ প্রদর্শক হিসাবে, যাই হোক কি বলবো আর। রুহুল ভাই আসলে আমার এই জিনিসগুলো বলার ছিল। আরেকটা জিনিস আমি একটু, যদি আমাকে একটু সময় দেন স্ক্রিন শেয়ার করে, ও একটা দাবি করেছে, এই দাবিটা আমি এখানে খণ্ডন করছি। কারণ হচ্ছিল ও বলছে যে আপনি নাকি এজ অফ কনসেন্টের যে ইগুলা দেখিয়েছিলেন, যে সমস্ত এজ গুলা দেখিয়েছিলেন, ওগুলা নাকি হচ্ছে হলো টিআরপি বাড়ানোর জন্য কোনো একটা পোর্টাল বা কোনো কিছু, এগুলো নাকি দেখাচ্ছে। আমি ইউনিসেফ থেকে আমি যে এটা বলার পরে আমি বের করেছি, আমি এটা স্ক্রিনটা শেয়ার দিয়েছি, স্ক্রিনটা একটু দেখান, দেখেন। আচ্ছা দেখি। কই স্ক্রিন? হ্যাঁ এই যে শেখ আমার পাশেই দেখেন আছে। জি জি জি, এই যে দেখেন, এটা হচ্ছে হলো ইউনিসেফের যেই আপনার এটা কত সালে করা, এখানে আপনার ডেটটা দেখতে, আমি লিঙ্কটা দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয়, ঠিক আছে। দেখেন এটা, এই যে এখানে পুরা একেবারে মানে বিভিন্ন ইয়েতে। আচ্ছা স্ক্রিনে কি মানে আমার আজকে মনে হচ্ছে নেটওয়ার্ক খুব প্রবলেম মনে হচ্ছে আমার এখান থেকে। স্ক্রিন দেখা যাচ্ছে রাহুল ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। আমার নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ এই দেখেন, আমি এই যে মার্ক করছি এখানে, ঠিক আছে। মানে ইদা আছে যে কত মিনিমাম 12 বছর, আপনি যেটা দেখিয়েছিলেন 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এগুলা বিভিন্ন জায়গায় যে মার্ক করা আছে, ম্যাপ দেখিয়ে মার্ক করা আছে যে কোন জায়গায় কি। এবং দেখেন বিশাল একটা অংশ, আমি এটা সম্ভবত আমি আফ্রিকা বা আমেরিকার কোন একটা অংশ হবে, ধরেন এটা হচ্ছে হলো এই ম্যাপটা। আচ্ছা এই ম্যাপটা যারা করতে পারবেন, এই বিশাল একটা অংশ, এটা হচ্ছে হলো 14 বছর, ঠিক আছে। আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো 13 বছর। তার মানে এখনো পর্যন্ত প্রায় পৃথিবীর অনেক বেশি, মানে প্রায় ধরা যায় যে 40% ধরা যায়, 40% জায়গায় 14 নিচে হচ্ছে হলো এজ অফ কনসেন্টটা আছে। যে রুহুল ভাই, আমার আসলে এটাই দেখানোর ছিল যে সে দাবি করতেছে যে আপনি নাকি কোন পোর্টাল থেকে কোত্থেকে টিআরপি বাড়ানোর জন্য কারা কারা করেছে এগুলা নিয়ে এসছেন। আমি এই যে দেখিয়ে দিলাম, ইউনিসেফ চেক করো গিয়ে পারলে। জি রুহুল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর আবারও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করে দিয়েছেন, এবং প্রতিপক্ষকে আপনার বিরুদ্ধে অনেকটাই দুর্বল আল্লাহ তাআলাই করে দিয়েছেন। এবং তার কন্ট্রাডিকশন দেখেন, সে একটা হাদিস গ্রন্থের নাম বলতে গিয়ে বলতেছে সুনানান নাসারি, ঠিক আছে।
তো আসলে তার যে এতটা নার্ভাস ছিল, নার্ভাসনেসটা, সে কিন্তু নাসাইর নাম জানে, সুনানানে আন নাসাই সে অনেকবার বলেছে। আবার এজ অফ কনসেন্ট বলতে গিয়ে সে এজ অফ কনসার্ন বলে ফেলছে। তার মানে হচ্ছে তার যে স্লিপ অফ টাংটা হচ্ছে তার নার্ভাসনেসের প্রতিফলন এটা। জি ধন্যবাদ রুহুল ভাই। আচ্ছা, ওই ভিডিওর ক্যামেরা অফ করে দিয়ে কি করছিল? ভিডিও ক্যামেরা অফ করে দিয়ে আসলে মুখ লুকানোর তো অনেক কিছুই দরকার পড়ে, এবং আবার দেখা গেছে যে ধরেন কেউ এসে তাকে পরামর্শ দিবে, আপনারা যদি আবার দেখে ফেলেন, অনেকগুলো বিষয়াদি থাকে রুহুল ভাই, আসলে কি বলবো আর। আমি এটা আবার আমাকে বলছে, আমাকে কি অনেকে সহযোগিতা হচ্ছে, আর ও যে ক্যামেরা অফ করে দিয়ে, ক্যামেরা অফ করে দিয়ে মানে ফ্রি মাইন্ডে স্ত্রীর সঙ্গে গল্প করছে, প্রেমালাপ করছে ক্যামেরাটা অফ করে দিয়ে ডিবেটে এসে। বেচারা, লজ্জা লাগার দরকার। আল্লাহ ভালো জানে। মানে ঠাকুর ঘরে গিয়ে আমি তো বলা খাইনি। আচ্ছা, আমাদের ফারহান মীর ভাই আছে। জি ফারহান মীর ভাই আমাদের, তারপরে এমডি সাইফুল ইসলাম ভাই আছে, নেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথমত আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই রাহুল ভাইকে। আর দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে ছোট্ট একটা নসিহত করবো আর কি। এই বিষয়টা নিয়ে অনেক অনেক সমালোচনা ঝড় চলছে। তো রাহুল ভাইয়ের জন্য একটা ছোট্ট নসিহত, রাহুল ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে সবাই দোয়া করবেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আপনাদের দেশে আন্তরিকভাবে আমি অন্তর থেকে মানে কামনা করছি যে রাহুল ভাই, আমি রাহুল ভাই সামনে বলতে চাচ্ছি না কিন্তু তাও বলতে বাধ্য হলাম, কারণ এখানে এই মানে ছোট্ট একটা কথার মাধ্যমে অনেকের কিছু নিরসন হবে, অনেকের বিভ্রান্তি যেগুলো অন্তরের মধ্যে রয়েছে সেগুলো খণ্ডন হবে ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে যে রাহুল ভাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অমূল্য নিয়ামত, যেটা আমরা প্রকাশ পেয়েছি। রাহুল ভাই তার না বলছি না, তো যাই হোক, ঠিক আছে ভাই, এই বিষয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। না বলে এগুলো থাক। আচ্ছা। জি জি, এমনি ডিবেট প্রসঙ্গে আমরা কি বা এগুলো না, ডিবেট প্রসঙ্গে আর ডিবেট প্রসঙ্গে যদি একটা কথা বলতে হয়, ডিবেট প্রসঙ্গে অনেক অনেক উপকার আলহামদুলিল্লাহ মুসলিমদের হয়েছে। দ্বিতীয়বার একই বিষয় যখন চ্যালেঞ্জ করছে, মানে এটা আসলে কেমন দেখায়, দৃষ্টিটা কেমন হয়? মানে একই ব্যক্তি যখন একই বিষয়ে একই ব্যক্তির সঙ্গে দুবার ডিবেট করতে চাই, মানে এটা কি কোনো সাধারণ স্বাভাবিক মানুষ করে না আসলে যে মানে ডিপ্রেশনে থাকে তারা করে? এটা আসলে বোকাদের পরিচয়। আর রাহুল ভাইকে একটা অনুরোধ করব যে ভাই আপনি ডিবেট করার ক্ষেত্রে নাস্তিকদের যে চয়েস করবেন যে আল্লাহ সত্য কিনা বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কিনা, বিশেষ করে ওরা এমন এমন বিষয় সিলেক্ট করে যেন মুসলিমরা লজ্জায় পড়ে যায়। না ভাই, আমি এখানে একটা কথা বলি। এখানে এটা অনেকেই একটা আপত্তি তুলছে যে আমরা এই একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, এতে নাস্তিকরা অন্তত পক্ষে আচ্ছা, এখানে এই কমেন্টটা শো করো তো। শাহুল আলম শাহ বলে একজন কমেন্ট করেছে ভাই, তারপরে আচ্ছা কমেন্টে দেখা যাচ্ছে। রুহুল ভাই, ইমরান ভাই সম্ভবত ট্রাই করছে, ইমরান ভাই হয়তো টেকনিক্যাল কিছু হ্যান্ডেল করবে, একটু যদি স্টেজটা খালি করতেন। ইমরান ভাই বলছিল। আমার তো এখানে তো খুবই নেট তো দুর্বল আমার এটাতে। আচ্ছা, এখানে শাহ আলম হুজুর কেমন আছে? এটা তো না। রাহুল ভাইকে একটা অনুরোধ করব ভাই একটু আমার এখানে নেটওয়ার্ক খুবই স্লো, মানে হঠাৎ করে নেটওয়ার্ক করে চাপ পড়ে গেলে কেন বুঝতে পারছি না। আমি ব্যাক স্টেজে কাউকে দেখতে পাচ্ছি না, মানে এত স্লো হয়ে গেছে। সকাল থেকে ল্যাপটপটা চলছে এজন্য নাকি মেশিন স্লো। হ্যাঁ ভাই, তারপরে বলেন তো ভাই। জি রাহুল ভাই, একটা অনুরোধ করব আপনাকে যে আপনি যখন কোনো দলিল প্রমাণ উপস্থাপন করবেন সেটার ব্যাকআপ যে কোনো একটা কপি লিংক অথবা আপনার পিডিএফ ফাইল বা কোনো বই যেটারই হোক, সামান্য অথবা বড় যে কোনো প্রমাণ থাকলে ওইটার আপনি ব্যাকআপ রাখবেন যে আমি তাৎক্ষণিক যেন দেখাতে পারি। জি জি জি, না আমার প্রত্যেকটাই ছিল, ফোল্ডার করা ছিল। এখন আমি আপনাকে বলি, প্রত্যেকটা তথ্য আমি ফোল্ডার করে রেখে দিয়েছিলাম স্ক্রিনশট সহ। তো সেক্ষেত্রে কি দেখা যায়, আমার টোটাল তথ্য আমার 340-এর অধিক আমার স্লাইড ছিল, 340। দলিল প্রায় 400-র উপরে ছিল। এখন 400 খানা একটা ফোল্ডার থেকে সার্চ করে বের করাটা কঠিন কাজ।
আমি তো কটা স্লাইড দেখেছি, সর্বোচ্চ 150 খানা স্লাইড শো করিয়েছি, 150 খানা। নাস্তিক তত অভিযোগই করতে পারি না, আমাদের যত প্রস্তুতি ছিল। তো এখানে 400 খানা একটা ফোল্ডার থেকে ক্লিক করে ওই তথ্যটাকে মানে সামনে নিয়ে আসা একটু কষ্টকর। কারণ আমার মাকতুয়া শামিলা থেকে আমি যখন বললাম মাকতুয়া শামিলা খোলো, মানে আমি ওই মাকতুয়া শামিলা থেকে সঙ্গে সঙ্গে ওখান থেকে আরবি এবার দিয়ে সার্চ করে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে চলে এসেছি। কারণ আমি এখানে মানে এগুলো দেখছি, তো এখন ও ভাবছে আমাকে কেউ দিচ্ছে, আরে বেটা কম্পিউটারে মাকতুয়া শামিলা থাকে, নাম শুনেছি কোনদিন মাকতুয়া শামিলা কি জিনিস, খাই না গায়ে মাখে। সে যাই হোক। ব্রাদার আচ্ছা, রাহুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে আল্লাহ অনেক জ্ঞান দান করুক এবং ভবিষ্যতে নাস্তিকদের দুর্গ চূর্ণ বিচূর্ণ হোক, এটাই আশা করি। আল্লাহ সেই লক্ষ্য আমাদের পৌঁছাবে ইনশাল্লাহ। জি আমিন আমিন, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান ভাই, জাযাকাল্লাহ খাইরান। আর আরেকটা ছোট্ট, আচ্ছা ভাই, আমি আসলে মুশফিকুর রহমান মিনার ভাইকে আমার সালাম দিবেন। আসছে না, আমার আমি কথাগুলো ওনাকে পছন্দ করি, আপনাদের দুজনকে পছন্দ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানে আমার ল্যাপটপে তো স্লো হয়ে গেল কেন বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি হাসান হাসান বলছিলাম বাংলাদেশ থেকে। জি জি জি। আচ্ছা রোল ভাই, আপনার যদি ল্যাপটপে অনেকগুলা স্লাইড বা অনেকগুলা ট্যাব থাকে, যদি সেগুলো কেটে দিতে পারেন আসলে। না, আমার ট্যাবটাও খোলা নেই, ট্যাবটাও খোলা নেই। আচ্ছা 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 আচ্ছা। এটা অনেক আমার আসলে এই ল্যাপটপটা কালকে রাত থেকে চলছে, আমি শাটডাউন করিনি, আবার সারাদিন ধরে একটু সাইট গুলো তৈরি করলাম, রেডি করেছি, মেশিনটা চলছে অনেকক্ষণ ধরে, ওই জন্য কিনা মানে আমি ব্যাক স্টেজও আগে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন না আসলে, ইমরান ভাই বারবার খালি করার কথা বলছিল তো। আচ্ছা যাই হোক, উনি ঢুকতে পারছে না সেটা বললো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই কি বলছিলেন বলেন তো ভাই। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আল্লাহ তাআলা আরো এলেম দান করুক, যেন নাস্তিকদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারেন আর কি। তো এটাই শুভকামনা রইল, একটাই কথা ছিল, শুভকামনা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি মাহবুব ভাই, মানে আমি তো এই ল্যাপটপের তো মানে আমি কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে স্ট্রিমিয়ার ছাড়া আর কোনো ট্যাব আপনার এমনিতে ওপেন নাই নাকি? না, অন্য কোনো ট্যাব নেই তো, আমার স্ট্রিম আছে, আর কিছুই তো নেই। এমনিতে আপনার র‍্যামটা হয়তো স্ক্রিনটা আমার কাছে ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক আসছে। আচ্ছা আচ্ছা, আমি তো নতুন কাউকে যুক্ত করতে পারছি না, দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা সেক্ষেত্রে আমি একটু দর্শকদেরকে যদি অনুরোধ করেন যে এখন এই মুহূর্তে যুক্ত হওয়ার চেষ্টাটা না করতে, হয়তোবা অনেকে চেষ্টা করছেন, কিছুক্ষণের জন্য আমাদের ইমরান ভাই চলে আসলে হয়তোবা আমি ইমরান ভাই বারবার। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি তাহলে, 1 ঘন্টা 12 মিনিট আমাদের আলোচনা হয়েছে, যেহেতু আমি এই আশাদের ওই সেকেন্ড চ্যালেঞ্জের জবটা দিয়েছি, তবে চাচ্ছিলাম কয়েকজনকে যুক্ত করে কথা বলতে। তো যে দর্শকদের কিছুটা রিভিউ নেওয়া দরকার ছিল। জি জি, যেহেতু ওটাই মূল মাকসাদ, আমাদের উদ্দেশ্য ছিল, ওটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো লাইভটা আমরা কি শেষ করে দিই, নচেত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। জি জি জি, তাহলে শেষ করে দিই। তো ধন্যবাদ সকলকে আপনারা এই আলোচনা শোনার জন্য, এবং আপনারা বিশেষ করে আমি যে অংশটুকু বললাম এই আশাদের দ্বিতীয় চ্যালেঞ্জের পাগলামি, একই বিষয়ে আবার থাকতে চাই, ক্লাস 7-এ আবার ভর্তি হবে, মানে ভর্তি হবে এই জন্য সে ভর্তি হতে বাধ্য, যেহেতু ফেল করলে মানুষ আবার একই ক্লাসে ভর্তি হতে বাধ্য, নচেত বাবা মা তাকে মারে, মানে ফেল করেছে বলে কি আর পড়বি না, আবার পড়, ওই ক্লাসে পড়, কিন্তু তো পড়তে হবে। হ্যাঁ, তো এই একটা বিষয় হয়ে গেছে, সাদা খাতা জমা দিয়ে এসেছে। তাহলে রুহুল ভাই, তাহলে চ্যালেঞ্জটা থাকলো কই, যে আমি যদি হেরে যাই তাহলে আমি আর কথা বলবো না, তাহলে বলা দরকার ছিল আমি যদি হেরে যাই তারপরে আবারও চেষ্টা করব, এটা বলা দরকার ছিল। যারা ধর্ষণকে, যারা প্রতিটা কনসার্ন কারণে তারা এটা যদি যাদের কাছে ইঞ্জিনিয়ারিং এর মতো ব্যবসা হয়, মানে সম্মানের পেশা হয়, তাদের কাছ থেকে অন্য কিছুর আশা করা আমাদেরও বোকামি, আমরা বোকামি করছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি ওই কথাটাই বলবো, আমার খুব মনে পড়ছে, মানে একই ক্লাসে আবার থাকবে। ধন্যবাদ সকলকে, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক, শুকরিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।